ওকে, তাহলে নেক্সট পার্টটা শুরু করা যাক। তোরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা, নেক্সট পার্টটা বেসিক্যালি এই চ্যাপ্টারে ছোট একটা পার্ট আছে, যেটা হচ্ছে যে কোথায় মানে এই বিসেল ম্যাচুরেশনটা হয়, মানে কোথায় গিয়ে বিসেল অ্যাকচুয়ালি অ্যান্টিজেনটাকে এনকাউন্টার করে এবং তারপরে ম্যাচুরেশন হয়। সেটা হচ্ছে যে আগেই বললাম লিম্ফ নোডে, সেকেন্ডারি যে লিম্ফয়েড অর্গানসগুলো রয়েছে সেখানে, সেটা স্প্লিন হতে পারে বা অন্যান্য লিম্ফ নোডসগুলো হতে পারে। ঠিক আছে, এবার এখানে মানে এই কুবিতে এই জায়গা থেকে মানে এই শুরু থেকে আর এই অবধি বেসিক্যালি লিম্ফ নোড এবং তার যে টিসেল বিসেল অ্যারেঞ্জমেন্ট, তার একটা অ্যানাটমিক্যাল ডেসক্রিপশন দেওয়া আছে। আমি অ্যানাটমিক্যাল ডেসক্রিপশনটা অতটা ডিটেলে যাচ্ছি না, মানে এটা তোরা নিজেরাই পড়ে নিতে পারবি, এটা খুবই ইজি একটা জায়গা, এখানে বোঝানোর বিশেষ কিছু নেই। বাট একটু তোরা এই জায়গাটা পড়িস কিন্তু, মানে এখান থেকে অনেক সময় দু একটা ছোটোখাটো কোশ্চেন দেয় এই অ্যানাটমিক্যাল বেসিস থেকে। সো একটুখানি জাস্ট পড়ে রাখিস। এগেন কারোর যদি কোনো অসুবিধা হয় তখন আমাকে বলিস, তখন আমি বলে দেব। তো আমি জাস্ট ছোট্ট করে একটা জায়গা একটুখানি বলে দিই। লিম্ফ নোডে যেটা হয়, তার যে কর্টেক্স রিজিয়নটা, সেখানে বি সেলের প্রাইমারি অ্যাক্টিভেশনটা হয়, এবং এই যে অ্যাক্টিভেশন যেটা হয় সেটাকে প্রাইমারি ফলিকেল বলে। ঠিক আছে, এর ক্লাম্প অফ বি সেলস থাকে, নাইভ বি সেলস থাকে। অ্যাক্টিভেশন হওয়ার পর কি হয়, আরও একটা ডেন্স রিজিয়ন তৈরি করে এটার মধ্যেই, কারণ এর অ্যাক্টিভেশনের পরে ও প্রলিফারেট করে এবং ডিফারেন্সিয়েট করে। তো প্রলিফারেট করার জন্য এর সাইজটা বেড়ে যায় এবং ও তার মধ্যে একটা ডেন্স রিজন ক্রিয়েট করে যেখানে ডিফারেন্সিয়েশনটা হয়। ঠিক আছে, এবং এই এরিয়াটাকে তখন জার্মিনাল সেন্টার বলে। ঠিক আছে, এবার কর্টেক্সের ভেতরের রিজনটাকে প্যারাকর্টেক্স বলে। এবার প্যারাকর্টেক্সে এগেন মানে ফার্দার ম্যাচিওর করে ওরা। ঠিক আছে, তা দেন মেডুলাতে আসে। মেডুলাতে এলে দেন ওই মেডুলাতে এই প্লাজমা সেলস থাকে, এবং এই প্লাজমা সেলসগুলো ডাইরেক্টলি এই যে লিম্ফ ভেসেলস বেরোচ্ছে, ইফারেন্ট লিম্ফ ভেসেলস, ওর মধ্যে অ্যান্টিবডিগুলোকে সিক্রেট করে। ঠিক আছে, তো প্রথমে লিম্ফ দিয়ে কন্ডাক্টেড হয় এবং দেন ওটা ব্লাড স্ট্রিমে যায় অ্যান্টিবডিগুলো। তো এইটা জাস্ট একটু ভালো করে মনে রাখবি যে প্লাজমা সেল যেটা, যারা অ্যান্টিবডি সিক্রেট করে, তারা থাকে হচ্ছে মেডালাতে, এবং বি সেলের যে প্রলিফারেশন ডিফারেন্সিয়েশন হয় সেটা হয় জার্মিনাল সেন্টারে। এই জায়গাগুলো জাস্ট একটু মনে রাখলেই হবে। স্টিল তোরা একটু ডিটেলে পড়িস জিনিসটাকে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, বেটার নলেজের জন্য। ওকে, আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি হয় কি, এই যে বিসেল অ্যাক্টিভেশন যেটা হচ্ছে তখন কি জিনিসটা কি হয়। তো ফার্স্ট হচ্ছে যে যে অ্যান্টিবডিটা ইনিশিয়ালি মানে বিসেলের যে রিসেপ্টরটা ইনিশিয়ালি যে অ্যান্টিজেনটাকে বাইন্ড করছে সেটা খুব স্ট্রং হয় না। ঠিক আছে, সেটা মডারেট হয়, বাট সেটাকে আরও ভালো করতে হয়, মানে আরও ভালো অ্যাফিনিটিটাকে আরও বেটার করতে হয়। তো সেই অ্যাফিনিটিটাকে যে আরও বাড়ানো, সেটাকেই অ্যাফিনিটি ম্যাচুরেশন বলে। ঠিক আছে, এবার অ্যাফিনিটি ম্যাচুরেশন কিভাবে হয়, মানে সেটা হচ্ছে যে মানে বিসিআর বা বিসেল রিসেপ্টরের যে রিজিয়নটা, যে ভ্যারিয়েবল রিজিয়নটা, যে জায়গাটা অ্যান্টিজেনের সঙ্গে অ্যাকচুয়ালি বাইন্ড করছে, সেটা তো মানে অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করা মানে তো অ্যান্টিজেনের যে মলিকিউলসগুলো রয়েছে তার সঙ্গে বিসিআর এর যে জায়গাটা বাইন্ড করছে তার যে অ্যামাইনো অ্যাসিডসের যে কম্পোজিশন বা ওরিয়েন্টেশন, সেগুলোর ওপর ডিপেন্ড করে। তো
সেই অ্যামাইনো অ্যাসিডসের যে কম্পোজিশন বা মানে কম্পোজিশনটাই বেসিক্যালি কম্পোজিশনটাকে ফার্দার কিছু কিছু চেঞ্জ করা হয় করে মানে অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ডিংটাকে আরও বেটার করা হয়, আরও এনহ্যান্স করা হয়। এবার এই অ্যামাইনো অ্যাসিডসের সার্টেল চেঞ্জেসগুলো কী করে আসে, সেটা আসে হচ্ছে একটা প্রসেসের থ্রু দিয়ে, সেটাকে বলে হচ্ছে সোম্যাটিক হাইপার মিউটেশন। ঠিক আছে, এবার সোম্যাটিক কেন বলছে, কারণ এই যে মিউটেশনগুলো হয় এটার কিন্তু কোনো প্রভাব জার্ম সেলে পড়ে না, কারণ এই মিউটেশনটা হয় শুধু হচ্ছে যে বি সেলসগুলো অ্যাক্টিভেট হচ্ছে সেই বি সেলের মধ্যেই এই মিউটেশনগুলো হয়। ঠিক আছে, এবং হাইপার মিউটেশন কেন বলে, কারণ অনেক বেশি মানে অনেক কুইক কিছু মিউটেশনস হয়। ঠিক আছে, তো এই মিউটেশনগুলো থ্রু দিয়ে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিডসের মানে কম্পোজিশন চেঞ্জেস করা হয় বাইন্ডিং রিজিয়নে, এবং তাতে আরও, এবং সেটা একটা প্রবাবিলিটি, কিন্তু মানে নট নেসেসারিলি সোম্যাটিক হাইপার মিউটেশন হলেই যে অ্যান্টিজেনের সাথে বাইন্ডিংটা এনহ্যান্স হবে তার কোনো মানে নেই, অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ডিং কমেও যেতে পারে, সেক্ষেত্রে আবার সোম্যাটিক মিউটেশন হবে। ততক্ষণ এই মিউটেশনটা চলতে থাকে যতক্ষণ না বাইন্ডিংটা আরও বেটার হচ্ছে, ইনিশিয়াল যে বাইন্ডিংটা হয়েছিল তার থেকে বেটার হচ্ছে। ঠিক আছে, এবার সোম্যাটিক হাইপার মিউটেশন কী করে হয় না হয় তার ডিটেলে আমি যাচ্ছি না, অ্যাকচুয়ালি এরাও দেয়নি আর আমিও যাচ্ছি না। এগুলো হয় হচ্ছে মানে ইন্টেনশনাল কিছু ডিএনএ ব্রেক করা হয়। ঠিক আছে, ডিএনএর মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড ব্রেক করা হয় এবং সেগুলো যখন মানে রিপেয়ার হয় তখন কিছু এরার প্রন রিপেয়ারিং হয় এবং তার ফলে কিছু কিছু মিউটেশন ইন্ট্রোডিউসড হয় বা বেস অ্যাডিশন ডিলিশন এসব করা হয়। এগুলো করে বেসিক্যালি এর অ্যান্টিবডির যে মানে মিউটেশন সেটা করা হয়। এই জিনিসগুলো অ্যান্টিবডি মানে একটা ভিডি যে রিঅ্যারেঞ্জমেন্টের চ্যাপ্টার আছে ইনিশিয়ালি, আই থিঙ্ক 5th চ্যাপ্টার, সেখানে আরও বেটার দেওয়া আছে। কেউ যদি ডিটেলে জানতে চায় সেখান থেকে পড়তে পারিস, কিন্তু ডিটেলটা মানে এক্সামের জন্য অতটা দরকার নয় বলে আমি বলছি না। আচ্ছা, এরপরে হচ্ছে যে সোম্যাটিক হাইপার মিউটেশন তো হলো, কিন্তু এই যে সোম্যাটিক হাইপার মিউটেশনে যাওয়ার আগে মানে একটা তো প্রসেস আছে, সেটা হচ্ছে যে কোন সেলটা সোম্যাটিক হাইপার মিউটেশনের জন্য যাবে বা কীভাবে সে সিলেক্টেড হবে। সেটা হচ্ছে যে যে ফলিকুলার যে ডেনড্রাইটিক সেলসগুলো থাকে মানে লিম্ফ নোডে, তারা তো অ্যান্টিজেনটাকে ডিসপ্লে করে ইনিশিয়ালি। তো বি সেলের যে রিসেপ্টর সে যখন ওই অ্যান্টিজেনটাকে বাইন্ড করে তখন কি হয়, তখন ও একটা সিগন্যাল পায়। ঠিক আছে, তো সেই সিগন্যাল যেটা পাচ্ছে সেটা একটা সার্ভাইভাল সিগন্যাল। যদি সেই সিগন্যালটা না পায় তার মানে সেই বি সেলটা অ্যান্টিজেনকে বাইন্ড করতে পারবে না, তাকে রেখে কোনো লাভ নেই, তাই জন্য সেটা মানে মরে যায় সার্ভাইভাল সিগন্যালটা না পেলে। এবার শুধু যে এই সিগন্যালটাই সাফিসিয়েন্ট তা নয়, এর সঙ্গে আরেকটা সার্ভাইভাল সিগন্যাল লাগে, সেটা প্রোভাইড করে হচ্ছে টি হেল্পার সেল। ঠিক আছে, তো টি হেল্পার সেলের সার্ভাইভাল সিগন্যাল এবং অ্যান্টিজেনের যে সার্ভাইভাল সিগন্যাল দুটো পেলে তবেই কিন্তু, যেটা আগেও ডিসকাস করেছিলাম, দুটো সিগন্যাল পেলে তবে গিয়ে কিন্তু বি সেল অ্যাকচুয়ালি সার্ভাইভ করে এবং প্রলিফারেট করে। এবং আগেই এটা বলেছি যে সেকেন্ড সিগন্যাল যেটা টি সেল প্রোভাইড করে সেটা CD40 লাইগ্যান্ডের থ্রু দিয়ে প্রোভাইড করে। এবং CD40 লাইগ্যান্ড কিন্তু শুধু যে সার্ভাইভাল সিগন্যাল মানে প্রোভাইড করে, শুধু যে সার্ভাইভালের জন্য সিগন্যাল প্রোভাইড করে তা নয়, CD40 লাইগ্যান্ড কিন্তু মানে এই যে ইন্টারাকশনটা CD40 লাইগ্যান্ডের, সেটা আরেকটা জিনিসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ইনিশিয়ালি বলেছি যে বি সেলের মেমব্রেনে IgM থাকে, কিন্তু
মানে আইজিএম কিন্তু বায়োলজিক্যালি অতটা মানে এফেক্টিভ নয়, ঠিক আছে? বায়োলজিক্যালি এফেক্টিভ যে অ্যান্টিবডিগুলো, যেমন ভাইরাস নিউট্রালাইজ বা এইসব ক্ষেত্রে আইজিজি কাজ করে, কিছু ক্ষেত্রে আইজিএ কাজ করে, কোনো ক্ষেত্রে আইজিই কাজ করে। তো এই যে বা আইজিডিও কাজ করতে পারে কিছু ক্ষেত্রে। এই যে অ্যান্টিবডিগুলো প্রডিউসড হতে হবে, তো তার জন্য আইজিএম এর থেকে মানে প্রোডাকশনটা অন্য আইজিগুলোতে নিয়ে যেতে হয়, অ্যান্টিবডিগুলোতে। তো সেটাকে ক্লাস সুইচিং বলে, আগে একবার বলেছি। তো এই ক্লাস সুইচিংটার জন্যও কিন্তু সিগন্যালটা পায় হচ্ছে বিসেল এই CD40 লাইগ্যান্ডের ইন্টারাকশনের থ্রু দিয়ে, ঠিক আছে? তো এবং একটা ডিজিজ আছে যেটাকে বলা হয় এক্স লিঙ্কড হাইপার আইজিএম সিনড্রোম। এটা কেন হয়? তার কারণ এটা হচ্ছে একটা মানে ইনবর্ন এরার, যেখানে এই টি হেল্পার সেল CD40 লাইগ্যান্ড এক্সপ্রেস করতে পারে না। তো সেই ক্ষেত্রে কি হয়, যদিও মানে বি সেল কি বলবো অ্যাক্টিভেট হয় অ্যান্টিজেনের থ্রু দিয়ে, স্টিল কিন্তু ওর ক্লাস সুইচিং হয় না। মানে ধর টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনের থ্রু দিয়ে যদি ও অ্যাক্টিভেট হয়ও, তবুও কিন্তু এবং অ্যান্টিজেন হয়তো অ্যান্টিবডি সিক্রিটও করছে, কিন্তু সেটা কিন্তু আইজিএম হয়, ঠিক আছে? অন্য কোনো অ্যান্টিবডি ক্লাস অফ অ্যান্টিবডি কিন্তু সিক্রিট করতে পারে না সেক্ষেত্রে। তো সেটাকে এক্স লিঙ্কড হাইপার আইজিএম সিনড্রোম বলে। এই কারণে এটা বলছি, কারণ এটা থেকে কোশ্চেনটা দেয় যে এই এক্স লিঙ্কড হাইপার আইজিএম সিনড্রোম কেন হয়। সেটা হয় হচ্ছে টি হেল্পার সেল CD40L কে এক্সপ্রেস করতে পারে না বলে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখিস। আর দেন ফাইনাল স্টেপ হচ্ছে যে এই সব কিছুর পরে অ্যাফিনিটি ম্যাচুরেশন, ক্লোনাল সিলেকশন এবং ক্লাস সুইচিং, এইসবের পরে সেলটা ফাইনালি মেমোরি বি সেলে কনভার্টেড হয় অথবা প্লাজমা সেলে কনভার্টেড হয়। প্লাজমা সেল অবভিয়াসলি অ্যান্টিজেন সিক্রেট করে এবং প্লাজমা সেলটা নর্মাল বি সেলের থেকে অনেকটা বড় হয় এবং ওর ভেসিকেলস অনেক বেশি থাকে সেলের মধ্যে, কারণ অ্যান্টিবডি প্রডিউস করে, অ্যান্টিবডি সিক্রেট করে সেই সব কারণে। এবং মেমোরি বি সেল যেটা হয় সেটা লং লিভড একটা সেল হয়, অনেক সময় থ্রু আউট দ্য লাইফ, মানে যতদিন একটা অর্গানিজম বেঁচে থাকে ততদিন সেই মেমোরি বি সেল থাকতে পারে, সেটাও হয়। এবং এই মেমোরি বি সেলসগুলো বেসিক্যালি ব্লাড স্ট্রিমে চলে আসে এবং তারা আদার ব্লাড স্ট্রিমে থাকে বা কোনো লিম্ফ নোডে গিয়ে রিসাইড করতে পারে। এবং তারা যখন কোনো সেকেন্ড টাইম ওই অ্যান্টিজেনটা দিয়ে অর্গানিজমটা এক্সপোজড হয়, তখন ওরা ফার্দার ফাংশন করে, ঠিক আছে? এবং এই কোন টাইপ অফ মানে অ্যান্টিবডি সিক্রেট করবে, মানে ক্লাস সুইচিংটা কোন টাইপের কোন ক্লাস অফ অ্যান্টিবডির জন্য সিলেক্টেড হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এই প্রলিফারেটিং বি সেলস বা যেটাকে সেন্ট্রোসাইটসও বলে, তারা কোন সাইটোকাইনটা পাচ্ছে, ঠিক আছে? তো ইনিশিয়ালি সাইটোকাইনগুলো সব সেম হয়, IL-2, 4, 5 এগুলো সিক্রেটেড হয় হচ্ছে টি হেল্পার সেল থেকে, ঠিক আছে? টি হেল্পার সেল থেকে এই সাইটোকাইনটা পেলে এটা হচ্ছে প্রোগ্রেশন সিগন্যাল বেসিক্যালি, IL-2, 4, 5। দেন এই অ্যাক্টিভেটেড বি সেলটা প্রলিফারেট করতে থাকে। প্রলিফারেটিং বি সেলস যে ধরনের সাইটোকাইন পায় সেটার উপর ডিপেন্ড করে কোন টাইপ অফ অ্যান্টিবডি সিক্রেট করবে সেটা ডিটারমাইন্ড হয়, ঠিক আছে? এবার এটা এক্ষুনি মনে রাখতে হবে না, আস্তে আস্তে এটা মনে রাখার চেষ্টা কর। এটা সাইটোকাইনের চ্যাপ্টারেও আরেকবার বলবো, কিন্তু একটু মনে রাখার চেষ্টা কর, কারণ অনেক সময় দেয় যে লাইক সে IgG1 বা IgE প্রোডাকশনের জন্য কোন সাইটোকাইন ইম্পর্টেন্ট, যেমন IL-4, এগুলো অনেক সময় কিন্তু দেয়। এবার অনেক সময় গুলিয়ে যায়, মানে যদি কোনো কারণে দেখিস যে পরীক্ষার সময় গুলিয়ে যাচ্ছে যে মানে IG এর ক্ষেত্রে IL-4 হবে না TGF-β হবে, সেটা মনে পড়ছে না, তাহলে এই ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করবি না। মানে এখান থেকে হয়তো একটা কোশ্চেনই থাকবে, তো সেটা না অ্যাটেন্ড করলেও চলবে, কারণ স্পেশালি যদি ডিবিটির ক্ষেত্রে বলি, ডিবিটিতে অনেক কোশ্চেন থাকে ইমিউনোলজি থেকে।
15-20টা কোশ্চেন থাকে। ঠিক আছে, আচ্ছা এবার রেগুলেশন অফ বি সেল ডেভেলপমেন্টটা আমি এখন বলছি না, এটা পরে যদি সময় পাই আমি কখনো বলে দেব। মানে এটা অতটাও ইম্পর্টেন্ট নয় ফর মানে এক্সাম পারপাসেস অবভিয়াসলি, এবং বি সেল ডেভেলপমেন্ট বোঝার জন্য যে খুব এসেনশিয়াল তা নয়। এত অবধি যা বুঝলি সেটা বি সেল ডেভেলপমেন্ট বোঝার জন্য মানে ইম্পর্টেন্ট, মানে সাফিসিয়েন্ট এই স্টেজ অবধি। রেগুলেশনটা এক্ষুনি না জানলেও চলবে, কেউ যদি নিজে পড়তে চাস পড়তে পারিস, বাট আমি পড়ালে যদি পরে টাইম থাকে তখন আমি বলে দেব। ঠিক আছে, তো এই অবধি গিয়ে বিসেল ডেভেলপমেন্টটা শেষ হচ্ছে। ঠিক আছে, বিসেলের পুরো ব্যাপার যা ছিল মানে অ্যাক্টিভেশন থেকে শুরু করে ম্যাচুরেশন, ডিফারেন্সিয়েশন পুরোটাই কভার হয়ে গেল। তো এই জায়গা অবধি এসে কারোর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বল, বা কারোর কোনো ডাউট আছে কিনা। দাদা এই পিডিএফটা একটু দিয়ে দিও না। পিডিএফটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো। আমি ভেবেছিলাম তো পিডিএফটা সবার কাছে আছে। না, লিঙ্কটা তোমার দেওয়া ছিল, আমি ওটা ডাউনলোড করেছিলাম, কিন্তু ওইটাই মানে আন্ডারলাইন গুলো করা নেই। এই কোনটা PDF টা আরেকবার বল। আগে যে লিঙ্কটা দেওয়া ছিল, ফার্স্ট দিন যে লিঙ্কটা দিয়েছিল, মানে পড়ানো শুরু করার সময়। আচ্ছা মানে তুই ভিডিওটার কথা বলছিস? না না, এইটা মানে তুমি যে পিডিএফটা থেকে করাচ্ছ, কুবির যে পিডিএফটা। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি ওটা গ্রুপেই দিয়ে দেবো, যার যার লাগবে সে ডাউনলোড করে নিস। আচ্ছা আচ্ছা, আমি নেক্সট যে চ্যাপ্টার সেটায় যাওয়ার আগে জাস্ট পুরনো কিছু জিনিস একটু ধরে নিই। ঠিক আছে, মানে আগের দিন যেগুলো পড়িয়েছিলাম সেগুলোতে কিছু কোশ্চেন আমি একটু ধরে নিই, দেখি কতটা কি মনে আছে। একটু প্রেজেন্টেশনটা স্টপ করছি। ঠিক আছে, আমি এক্সামে যে ধরনের কোশ্চেন আসে আমি সেই ধরনের কোশ্চেনই ধরছি। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে যে কে বলবি, একজনকে আমি তো অ্যাসাইন করি আগে, নাহলে তো প্রবলেম হবে। অ্যালফাবেটিক্যালি আমি শুরু করছি। অ্যালফাবেটিক্যালি যদি শুরু করতে হয়, ফার্স্ট হচ্ছে অদিতি। অদিতি আছিস তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুই বল হচ্ছে একটা মিনিট। ক্লাস ওয়ানের এমএইচসি মানে ক্লাস ওয়ান এমএইচসি যেটা, সেটার কটা সাব ইউনিট থাকে? মানে আলফা 3টে থাকছে মেন, আলফা 1, আলফা 2, আলফা 3, আর একটা বিটা গ্লোবিউলিন, মাইক্রোগ্লোবিউলিন বিটা 2। আচ্ছা দেখ, আলফা কিন্তু একটাই চেন, মানে যখন আচ্ছা, সাব ইউনিট বললে তাহলে আমাকে ওই দুটো বলতে হবে? হ্যাঁ, সাব ইউনিট বললে কিন্তু দুটো বলতে হবে, মানে আলফার আচ্ছা। 3টে ডোমেন আছে। হুম। ঠিক আছে, আর বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন কিভাবে কোন পোর্শনের সঙ্গে অ্যাটাচড থাকে? আলফা 3। মানে কিভাবে
কোভ্যালেন্ট নন কোভ্যালেন্ট কিভাবে? নন কোভ্যালেন্টলি। আচ্ছা ঠিক আছে, এই জায়গাগুলো যেমন কোশ্চেনে দেয়। আচ্ছা এবার অঙ্ক না বল। হ্যাঁ দাদা। হ্যাঁ, ক্লাস 2 এমএইচসির কি রকম স্ট্রাকচার? ওদেরও হচ্ছে তোমার দুটো সাব ইউনিটই থাকছে, আলফা 1 আলফা 2 আর ওদিকে বিটা 1 বিটা 2। এখানে আলফা 1 আলফা 2 টা লিঙ্কড একসাথে, মানে একটাই চেন, আর ওদিকে বিটা 1 বিটা 2 টা একটাই চেন। তো এরকম ব্যাপার। আর দুটোর মোটামুটি তোমার ওয়েটটা মোর অর লেস সিমিলার, মানে এবার যেমন আলফাটা বড় আর এরা বিটাটা এরা ছোট। আলফা চেন আর বিটা চেন কিভাবে একজন আরেকজনের সঙ্গে অ্যাটাচড থাকে? নন কোভ্যালেন্টলি থাকে অ্যাটাচড। আচ্ছা, আর পেপটাইড বাইন্ডিং ক্লেফটটা কোথায় হয়? কোন কোন ওটা তোমার সাবইউনিট? ওটা হচ্ছে তোমার ওই মানে উপর দিকটায় থাকে। এমএইচসি 1 এর ক্ষেত্রে তোমার ওটা লিঙ্কড বা তোমার মানে একদম মানে ক্লোজ না না, যেটাকে ওটা বলে। ওটা বলছি না, আমি বলতে চাইছি ক্লাস 2 এমএইচসির ক্ষেত্রে মানে আলফা চেনের কোন পোরশন আর বিটা চেনের কোন পোরশন পেপটাইড বাইন্ডিং ক্লেফট বানায়? আলফা 1 আর বিটা 1। হুম, আর ক্লাস 1 এমএইচসির ক্ষেত্রে সেটা আলফা 1 আলফা 2। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অঙ্কিতা দাস আছিস? ও মনে হয় আজকে নেই। আচ্ছা তাহলে অঙ্কিতা সরকার বলবি। হ্যাঁ দাদা অঙ্কিতা মণ্ডল। না, আগে হচ্ছে অঙ্কিতা মণ্ডল। ঠিক কথা। তো আচ্ছা, তো তুই বল যে এই এমএইচসির যে পেপটাইড বাইন্ডিং ক্লেফট যেটা হয় সেটা কি রকম স্ট্রাকচার? মানে বিটা হেলিক্স বেশি থাকে না আলফা হেলিক্স বেশি থাকে? প্রিডমিনেন্ট স্ট্রাকচার কি, মানে বিটা শিটস বা বিটা, হ্যাঁ বিটা শিটস না আলফা হেলিক্স? জানি না। আচ্ছা অঙ্কিতা সরকার যে সে বলতে পারবি? দাদা কোশ্চেনটা আরেকবার একটু বলবে? কোশ্চেনটা হচ্ছে যে যে পেপটাইড বাইন্ডিং ক্লেফট যেটা আলফা, whether it is MHC 1 or 2, ওর স্ট্রাকচারটা প্রিডমিনেন্টলি কি দিয়ে তৈরি হয়, বিটা শিটস দিয়ে না আলফা হেলিক্স দিয়ে? দাদা হ্যাঁ বিটা শিটস। মানে কনফিডেন্টলি বলছিস না কনফিউজ? ভুলে গেছি, কনফিউজড। বিটা শিটস মানে, হ্যালো। হ্যাঁ বিটা শিটস হবে। এবার মানে একটু কনসেপচুয়ালি জিনিসটা মনে রাখ, বিটা শিট কেন হবে মানে গ্লোবিং ফোল্ড বলে কি? না, ফোল্ডেড স্ট্রাকচার কেন কি না, তো এই পেপটাইড বাইন্ডিং ক্লেফট ইটসেলফই তো ফোল্ডেড স্ট্রাকচার, তাই জন্য কি মানে না, বিটা দেখ, শিটস। হ্যাঁ ঠিক আছে, মানে বিটা শিটস কেন দরকার, মানে বিটা শিটস কিরকম স্ট্রাকচার হয়, মানে ওটা একটা ফ্ল্যাট স্ট্রাকচার হয় তাই তো? হ্যাঁ তো যখন একটা অ্যান্টিজেন এসে বাইন্ড করছে ওর উপরে, তো ধর তুই ধর কোথাও একটা বসবি, তো তার জন্য তো একটা ফ্ল্যাট সারফেস দরকার, মানে একটা প্ল্যাটফর্মের মতো কাজ করে প্ল্যাটফর্ম দিতে। দরকার। তো আলফা হেলিক্স কিন্তু সেই প্ল্যাটফর্মটা প্রোভাইড করতে পারে না ঠিক মতো। যখনই কোনো একটা প্ল্যাটফর্ম দরকার হয় তখন সেটা কিন্তু মোস্টলি বিটা শিটস দিয়েই হয়। আলফা হেলিক্স ভাইরাস কোথায় বেশি থাকে সেটা যেমন ধর ওর একটা ডিএনএ বাইন্ডিং ডোমেন, ঠিক আছে, যে অ্যান্টিজেন বলছি, যে অ্যামাইনো অ্যাসিডস যেগুলো সেগুলোকে একটা প্রপার ওরিয়েন্টেশনে থাকতে হবে, প্রপারলি কোথাও একটা বাইন্ড করতে হবে, সেই ধরনের যখন স্ট্রাকচার হয় তখন কিন্তু সেটা আবার আলফা হেলিক্স হয়। কিন্তু প্ল্যাটফর্ম হলে কিন্তু সেটা মোস্টলি বিটা শিটই হয়। মানে এই ধরনের এক্সাম্পল তোরা পরেও পাবি মানে বায়োলজিতে। তো এইভাবে মনে রাখিস, মানে মুখস্থ করার দরকার নেই ক্ষেত্রে। ওকে দাদা।
হুম আরেকবার বলবে একটু আলফা হেলিক্স একটা। আলফা হেলিক্স না, আমি বললাম যে ধর অ্যান্টিজেন যখন অ্যান্টিজেন বাইন্ডিং ক্লেফটে বাইন্ড করছে তখন তো ওর একটা প্ল্যাটফর্ম দরকার। এবার ধর তুই কোথাও একটা বসছিস, তো তুই বসছিস যখন তখন তো তোর একটা ফ্ল্যাট সারফেস দরকার, মানে একটা প্ল্যাটফর্ম দরকার। তো এরকম একটা ফ্ল্যাট সারফেস বা প্ল্যাটফর্ম কিন্তু বিটা শিট বানাতে পারে, আলফা হেলিক্স কিন্তু বানাতে পারবে না। কারণ আলফা হেলিক্স কি ওপর নিচ হচ্ছে, মানে ঘুরে ঘুরে আসছে। কিন্তু এইটা হচ্ছে মানে কনসেপ্ট, মানে এটা বায়োলজিতে তোরা পরেও পাবি এই ধরনের ব্যাপার, যে যখনই প্ল্যাটফর্ম দরকার হয় তখন কিন্তু বিটা শিট সেখানে মানে প্রিডমিনেন্ট রোল প্লে করে। এবং এটা কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আসে কিন্তু এক্সামে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা তো মেনলি আর এরকম আলফা হেলিক্সটা আলফা হেলিক্সটা থাকে, আলফা হেলিক্স থাকে না তা নয়, আলফা হেলিক্সটা বেসিক্যালি রেলিং এর মতো, ঠিক আছে? মানে আলফা হেলিক্সটা ওই প্ল্যাটফর্মটার দুদিকে গার্ড করে থাকে, ওকে? মানে কোনো বাইন্ডিং ক্লেফটে কখনো আলফা হেলিক্স হবে না। মেজরলি হয় না। আচ্ছা, আচ্ছা, এটা তো বেসিক্যালি অঙ্কিতা মণ্ডলের কোশ্চেন ছিল। তো অঙ্কিতা সরকার, তুই কি আর একটা কোশ্চেন অ্যাটেন্ড করবি নাকি পরের জনের কাছে যাও? বলো দাদা, ট্রাই করব। আচ্ছা আচ্ছা, বল যে ক্লাস 1 এমএইচসির যে অ্যান্টিজেন সেটা কত অ্যামাইনো অ্যাসিডসের হয়? 8 থেকে 10টা। হ্যাঁ ঠিক। কেন এরকম কেন হয়? ওদের গ্রুভটা হচ্ছে গ্রুভটা ক্লোজ, মানে ক্লোজ এন্ডেড আর কি। হুম। তো অ্যাকোমোডেট ও 8 থেকে 10টা মানে ছোট করতে পারবে, যেটা ক্লাস 2 তে ওপেন এন্ডেড গ্রুভ হওয়াতে ও আরো একটু বেশি লেন্থের অ্যামিনো অ্যাসিডকে মানে অ্যামিনো অ্যাসিড সরি অ্যান্টিজেনকে অ্যাকোমোডেট করতে পারবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অর্ণব বল। হ্যাঁ বলো দাদা। সেটা হচ্ছে যে ক্লাস 1 এমএইচসির যে অ্যান্টিজেন সেটার একটা পিকুলিয়ারিটি আছে। পিকুলিয়ারিটিটা হচ্ছে মানে তার অ্যাঙ্কার রেসিডিউস আছে। এই অ্যাঙ্কার রেসিডিউ ব্যাপারটা কি? অ্যাঙ্কার রেসিডিউ ব্যাপারটা হচ্ছে কিছু কিছু স্পেসিফিক সিকোয়েন্সে এগুলো বেটার, মানে সিমিলার সিকোয়েন্স থাকে যেগুলোতে বেটার অ্যাটাচমেন্ট হয়। 2 নম্বর 3 নম্বর পজিশন এগুলোতে 2-3 বা আর ওইদিকে থাকে 9 নম্বরে। 9 নম্বর, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাস 1 এ নোনামেরিক সিকোয়েন্স হয়। হুম। তো মানে এরকম অ্যাঙ্কার রেসিডিউ থাকার দরকার কি পড়লো? মানে ক্লাস 2 এমএসসির অ্যান্টিজেনের তো এরকম অ্যাঙ্কার রেসিডিউ থাকে না। ক্লোজ এন্ডেড বলে, হ্যাঁ ক্লোজ এন্ডেড বলে তো বটেই, এবং সেক্ষেত্রে মানে যাতে আরো বেটার অ্যাকোমোডেট করতে পারে তাই জন্য বেটার অ্যাকোমোডেট করতে পারে, দুটো বেটার ফিট হতে পারে। হ্যাঁ দুটো এন্ড গ্রুভের মধ্যে অ্যাঙ্কার করে থাকে, বাকি পোর্শনটা উঠে থাকে, আর্চ করে থাকে। আর্চড করে থাকে। হুম। দাদা বলছে অ্যাঙ্কার রেসিডিউতে কি হয়, মানে কি বললো বুঝতে পারলাম না, কিছু সিকোয়েন্স থাকে কি বললো ব্যাপার? তুই ফার্স্ট ক্লাসটায় ছিলি না? না না, এর আগের ক্লাসটায় ছিলাম, তার আগেরটায় ছিলাম না। ফার্স্ট এটাই ছিলি না। আচ্ছা আমি বলে দিচ্ছি একবার, জাস্ট ওই আমি ইউটিউবে যেটা আপলোড করেছি ওটা দেখবি, ওটাতে মানে কিন্তু পুরো ক্লাসের মানে ওটা ক্লাসটাই আপলোড করা আছে, তো পুরো ক্লাসটাই পেয়ে যাবি। তো বেসিক্যালি অ্যাঙ্কার রেসিডিউটা হচ্ছে যে মানে ক্লাস 2 এমএসসির ক্ষেত্রে কি হয়, পুরো অ্যান্টিজেনটা হরাইজন্টালি থাকে, ঠিক আছে? মানে পুরো অ্যান্টিজেনের যে প্রত্যেকটা রেসিডিউ প্রত্যেকেই মানে অ্যান্টিজেন বাইন্ডিং ক্লেফটের সঙ্গে বাইন্ডিংয়ে পার্টিসিপেট করে। ক্লাস 1 এমএইচসির ক্ষেত্রে জিনিসটা কীরকম হয়, জিনিসটা একটু অন্যরকম হয়। সেটা হচ্ছে যে ওর মানে ক্লাস 1 এমএইচসির জেনারেলি 9 অ্যামাইনো অ্যাসিডস বা 10 অ্যামাইনো অ্যাসিডসের অ্যান্টিজেন হয়।
তো সেকেন্ড বা থার্ড পজিশন অ্যান্ড অন্যদিকে 9th পজিশন, এখানে কিছু কনজার্ভড অ্যামাইনো অ্যাসিডস থাকে, ঠিক আছে, যারা কিনা মানে কোনো একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে কোনোভাবে। তো ওরা কি করে, ওই রেসিডিউগুলো বেসিক্যালি অ্যান্টিজেন বাইন্ডিং ক্লেফটের সঙ্গে, মানে যেরকম আমরা প্লাগ হয় না, যেরকম প্লাগ সুইচ বোর্ডে আমরা ইনসার্ট করি, সেরকমই ওদেরও ওই যে কনজার্ভ রেসিডিউগুলো ওরা অনেকটা ওরকম অ্যাঙ্কারের মতো কাজ করে। ওরা বেসিক্যালি অ্যান্টিজেনটাকে পেপটাইড বাইন্ডিং ক্লেফটের সঙ্গে ধরে রাখে, আর অ্যান্টিজেনের বাকি পোর্শনটা ওটা একটু যে অ্যান্টিজেন বাইন্ডিং ক্লেফটের যে সারফেস সেটা থেকে একটু উপর দিকে উঠে থাকে, আর্চ করে থাকে। মানে বুঝতে পারলি কি বললাম? বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো মোটামুটি হলো। এবার বলবি হচ্ছে অর্পিতা। অর্পিতা বলবি, এগুলো তুমি সব মোটামুটি বলে দিলাম। আচ্ছা, তোকে আমি টি সেল রিসেপ্টরের থেকে ধরি। দাঁড়া। আচ্ছা অর্পিতা, একটা সহজ কোশ্চেনই বল, ক্লাস 1 এমএইচসি কোন টাইপ অফ সেলস এক্সপ্রেস করে? অর্পিতা আছিস তো? নেই মনে হচ্ছে। আচ্ছা বিপাশায় বল তাহলে, তারপরে তুই আছিস। হ্যাঁ দাদা, হ্যাঁ। সেম প্রশ্নটাই, হ্যাঁ সেম প্রশ্নটা। কোন টাইপ অফ টি সেল এক্সপ্রেস করে, তাই হ্যাঁ, তো? কোন টাইপ অফ সেলস ক্লাস 1 এমএইচসি এক্সপ্রেস করে? ক্লাস 1 দাদা টি হেল্পার সেল CD8। না, কে বাইন্ড করে আমি বলছি না, এক্সপ্রেস কে করে ক্লাস 1 এমএইচসি? মানে কোন একটা সেলকে তো এক্সপ্রেস করতে হবে ক্লাস 1 এমএইচসি, দেন তো টি সেল বাইন্ড করবে। পারবি? দাদা এই মুহূর্তে আমার খেয়াল আসছে না। আচ্ছা দাদা এটা একটু বলতে পারি? সঞ্চয় একটু আরেকবার বলি, ক্লিয়ার হলো না ফার্স্টটা। না বলছি অ্যান্সারটা কি দিতে পারি আমি, নাকি ওই অ্যালফাবেটিক্যালি আসবে? অ্যান্সারটা দিবি, দে তাহলে। নিউক্লিয়েটেড সেলস। অল নিউক্লিয়েটেড সেলস। তা টি সেল এক্সপ্রেস করে ক্লাস 1 এমএইচসি? হ্যাঁ না তুমি সিক্রেট করে তো বললে যে কি সেল সিক্রেট করে ক্লাস 1 এমএনসি আর এক্সপ্রেস করে, হ্যাঁ সেখানে তো অল নিউক্লিয়েটেড সেলসই হবে। হ্যাঁ, তাহলে টি সেল এক্সপ্রেস করে ক্লাস 1 এমএইচসি? ওখানে তো সাইটোটক্সিন টি সেলস হয় থাকে। না, আমি সেটা বলছি না, তুই বললি অল নিউক্লিয়েটেড সেলস ক্লাস 1 এমএইচসি এক্সপ্রেস করে, ভালো কথা। তো টি সেল এক্সপ্রেস করে? প্রশ্নটা বুঝতে পারছি না দাদা, কেটেও যাচ্ছে। ধর হেল্পার টি সেল ক্লাস 1 এমএইচসি এক্সপ্রেস করে? ক্লাস 1 এমএনসি তো করে না দাদা। করে না?
ক্লাস 1 এমএসসি এই হেল্পার টি সেল তো নিউক্লিয়েটেড সেল, হ্যাঁ হেল্পার টি সেল তো নিউক্লিয়েটেড সেল। হ্যাঁ কিন্তু ক্লাস 2 করে তো জানতো তুই গুলিয়ে ফেলছিস, ও ক্লাস 2 এর সঙ্গে বাইন্ড করে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্লাস 2 মানে কে আচ্ছা মানে এমএসসি এর সাথেও বাইন্ড করে আর আর ওটা আর কি ওই হেল্পার টি সেল এমএসসি ওটা সিক্রেট করে তাই তো সিক্রেট করে না, এক্সপ্রেস করে। সিক্রেট Sorry, করা মানে express করে। বেরিয়ে যাওয়া, এক্সপ্রেস করে হ্যাঁ, হ্যাঁ। এক্সপ্রেস করে। আর 2 এর সাথেও বাইন্ড করে তাই তো হুম হুম। দাদা অ্যানসারটা আরেকবার বলো, এটা কি ম্যামালিয়ান সেলস হবে? মানে কি মানে বললেন অল বুঝতে পারলাম না। নিউক্লিয়েটেড সেলস, মানে ম্যামালস এর ক্ষেত্রে তো অবভিয়াসলি মানে আমাদের কথাই হচ্ছে এখানে, মানে ক্লাস 1 এমএইচসি অল নিউক্লিয়েটেড সেলস এক্সপ্রেস করে, ঠিক আছে? হ্যাঁ ও তো ওই অ্যানসারটাই ফার্স্টে দিয়েছিল, অল নিউক্লিয়েটেড সেলস এক্সপ্রেস করে। তারপর আমি ওকে জিজ্ঞেস মানে করলাম, ভুলটা কোথায় হয়েছিল? হ্যাঁ মানে ভুলটা কোথায় হয়েছিল আমি বুঝতে পারছি না। তারপর আমি ওখানটা ওকে হয়তো miss হ্যাঁ করেছি। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে ইন্টারভিউতে এইসব কোশ্চেন করে খুব কনফিউজ করে ছেলে মেয়েদের, তো জিজ্ঞেস করলাম যে মানে হেল্পার টি সেল ক্লাস 1 এমএইচসি এক্সপ্রেস করে কি। হেল্পার টিও তো একটা ধরনের নিউক্লিয়েটেড সেল, তো এক্সপ্রেস করবে। আরবিসি করে না কিন্তু, কারণ ওর মধ্যে নিউক্লিয়াস নেই। আচ্ছা, দীপক আছিস? আছিস? হ্যাঁ দাদা বলো। হ্যাঁ হ্যাঁ, দীপক তাহলে বল যে ক্লাস 2 এমএসসি কারা এক্সপ্রেস করে? ক্লাস 2 তো মানে মেনলি এটিসি গুলো, মানে বি সেল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল। হুম হুম ঠিক, ওরা তিনজনই এক্সপ্রেস করে। আচ্ছা, জাগৃতি আছিস? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা জাগৃতি বল যে মানে এই যে ও দীপক যে তিনটে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস এর কথা বললো, ম্যাক্রোফেজ, বি সেল, ডেনড্রাইটিক সেলস, এরা কোন অর্ডারে এদের এফিসিয়েন্সি, মানে কে সব থেকে বেশি এফিসিয়েন্ট, কে তার থেকে কম, তার থেকে কম? ডেনড্রাইটিক সেল সবচেয়ে বেশি এফিশিয়েন্ট মনে হয়, হুম, তারপরে তারপরে বি সেল, না, ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে ম্যাক্রোফেজ, তারপরে হচ্ছে বি সেলস। বেসিক্যালি বি সেলসের এই অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা দরকার হয় নিজেকে অ্যাক্টিভেট করার জন্য থ্রু হেল্পার টি সেলস, ঠিক আছে? আর ডেনড্রাইটিক সেলস আর ম্যাক্রোফেজ অ্যান্টিজেনকে এক্সপ্রেস করে ফর মানে টি হেল্পার সেলের অ্যাক্টিভেশনের জন্য, ঠিক আছে? তাই জন্য বি সেল লেস মানে এফেক্টিভ হয়, কারণ বি সেল বেসিক্যালি ইমিউন সিস্টেমকে মানে অ্যাক্টিভেট করার জন্য খুব একটা মানে ক্লাস 2 এমএসসিকে এক্সপ্রেস করে না, ও নিজের অ্যাক্টিভেশনের জন্যই করে জিনিসটা। whereas ডেনড্রাইটিক সেলস আর ম্যাক্রোফেজ ওভারঅল ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য অ্যান্টিজেনটাকে শো করে এমএসসি থ্রু দিয়ে, ঠিক আছে? ওকে, আচ্ছা মধুলিকা নেই? দাদা ওইটা আরেকবার একটু এক্সপ্লেন করবে যে ওই টি সেলটা কেন এক্সপ্রেস করে না? কারণ ওটা বাইন্ড করছে তাই? না, টি সেল এক্সপ্রেস করে, মানে আমি জাস্ট এমনি একটা কোশ্চেন করেছিলাম, মানে টি হেল্পার সেলও তো নিউক্লিয়েটেড সেল, তো ওটাও ক্লাস 1 এমএসসি এক্সপ্রেস করে। আচ্ছা, মানে কিছু এক্সেপশনাল নেই তাই তো, মানে সব নিউক্লিয়েটেড সেলই এক্সপ্রেস করবে? সব নিউক্লিয়েটেড সেলই করে। ঠিক আছে। তো যে সেল যদি আমাদের বডিতে কোনো সেল নিউক্লিয়েটেড না হয়, যেমন আরবিসি, ও করবে না। আচ্ছা আচ্ছা, তো মধুলিকা তো নেই মনে হচ্ছে, আচ্ছা আরো কয়েকজন নেই। জাগৃতির পরে তাহলে পৌলমি আছিস এখন। পৌলমি আমাকে বল যে এই সমস্ত নিউক্লিয়েটেড সেলস বা অল নিউক্লিয়েটেড সেলস এই যে ক্লাস 1 এমএসসি কে এক্সপ্রেস করে, এর রিজন কি?
সমস্ত নিউক্লিয়েটেড সেল ক্লাস 1 কে এক্সপ্রেস করে তার রিজন? করে তো। হ্যাঁ সেটা করে, এক্ষুনি দেখলাম। হ্যাঁ, মানে এর কারণটা কি, মানে তো কোনো নিশ্চয়ই কারণ আছে। কারণ কিনা নিউক্লিয়েটেড সেলগুলোর কি ওই CD8 মার্ক মানে CD8 সেল সারফেস রিসেপ্টর থাকে এই জন্য। আমি জানি না, এত কিছু আমি জানি না। আমিও জানি না। হ্যাঁ, তো তুই অনেক উচ্চ পর্যায়ে চলে গেলি। এত কিছু আমি জানি না, আমি শুধু এটুকু জানি। আচ্ছা, মানে কনসেপচুয়ালি বল, মানে ক্লাস 1 এমএইচসি কে বাইন্ড করে? বাইন্ড করে মানে CD8 CD8 কোন সেলে থাকে? নিউক্লিয়েটেড হুম, মানে CD8 কোন ধরনের টি সেলে থাকে? CH1 না কিলার টি সেল, কিলার টি সাইটোটক্সিক টি সেলস। সাইটোটক্সিক টি সেলস কি করে? সেলকে কিল করে, তাই তো? তো এবার আমাকে বল, এই ইনফরমেশনগুলো তোকে যদি দেওয়া হয় তাহলে তুই এখান থেকে কি ডিডিউস করতে পারিস যে কেন অল নিউক্লিয়েটেড সেলস কেন কিনা এরা হয়ে যাচ্ছে বেসিক ফার্স্ট লাইন ডিফেন্সে, মানে মানে টি-সেলস অ্যাক্টিভেশনের আগে এরা রোল প্লে করছে। তো তখন তো ফার্স্ট মানে কিলিং সাইটোটক্সিক অ্যাক্টিভিটিস গুলো হয় থ্রু MHC CD8 মানে MHC সেল এক্সপ্রেসিং CD8। বুঝতে পেরেছি। মানে তুই ওই জায়গাটা যেতে পারলি না যেখানটা আমি ভাবছিলাম তুই যাবি। সেটা হচ্ছে, মানে আমি তোকে আর একটা হিন্ট দিচ্ছি যে ক্লাস 1 এমএইচসি কোন ধরনের অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করে? স্মল যেগুলো হচ্ছে ওই 8 to 10 এন্ডোজেনাস। এন্ডোজেনাস অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করে। তো এন্ডোজেনাস সাইটোসলিক পাথওয়ে দিয়ে যেহেতু মানে এদের যে কিলিংটা হয় সাইটোসলিক পাথওয়ে দিয়ে। না, সেটা ঠিক আছে, সেটা কিলিংটা তো হোক, সাইটোসলিক পাথওয়ে গ্রানজাইম দিয়ে কিলিং হয়, সেটা তো ঠিক আছে না। এবার দেখ, আচ্ছা আমি বলছি, দেখ ধর এই যে এন্ডোজেনাস অ্যান্টিজেনগুলো যে প্রডিউস হয়, এটা কিভাবে হয়? এন্ডোজেনাস অ্যান্টিজেন তখন প্রডিউস হয় যখন ধর একটা সেল ভাইরাস দিয়ে অ্যাটাক্ট হয়েছে, ঠিক আছে? ভাইরাস তো সেলের মধ্যে ঢুকে তারপরে নিচের প্রোটিনগুলোকে বানায়। তো ওই প্রোটিনগুলো কিন্তু তখন যে সেলে ভাইরাসটা রয়েছে তার নিজেরই পার্ট, ঠিক আছে? তো সেই প্রোটিনগুলোকে তখন বা সেই অ্যান্টিজেনগুলোকে ক্লাস 1 এমএইচসি এক্সপ্রেস করে। এবং কোনো সেল যদি ভাইরাস দিয়ে অ্যাটাক্ট হয় তখন ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ভাইরাসটাকে কাউন্টার করার জন্য সেটা হচ্ছে সেলটাকেই মেরে দেওয়া। এই নিয়ে অনেক মিম টিম আছে ফেসবুকে, ঠিক আছে? তো সেলটাকে মেরে দেওয়া, তো তাই জন্য বেসিক্যালি অল সেলস, যেহেতু প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলসই ভাইরাস দিয়ে অ্যাটাক্ট হতে পারে, প্রবাবিলিটি আছে, তাই জন্য প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলসই ক্লাস 1 এমএইচসি কে এক্সপ্রেস করে, ঠিক আছে? আর আরেকটা কারণ আছে তার, সেটা হচ্ছে মানে আরেকটা মানে কনটেক্সট আছে রাদার, সেটা হচ্ছে ধর কোন একটা সেল অল্টার্ড হলো, মানে ধর টিউমার সেলসে কনভার্টেড হলো। এবং আমাদের বডিতে কিন্তু ভাবিস না যে ধর ধর আমার তো এখন ক্যান্সার হয়নি বা টিউমার হয়নি, কিন্তু তার মানে এই না যে আমার বডিতে কোনো ক্যান্সার সেল বা টিউমার সেল প্রডিউসড হচ্ছে না। আমাদের বডিতে প্রায় প্রতিনিয়তই ক্যান্সার মানে সেলস অল্টার্ড হয়, ক্যান্সার সেলের দিকে যেতে থাকে কিছু না কিছু সেল, কিন্তু তাও আমাদের কেন ক্যান্সার বা টিউমার হয় না অত ফ্রিকুয়েন্টলি? তার কারণ হচ্ছে যখনই এই ক্যান্সার সেল, কোনো একটা সেল ক্যান্সার সেল কনভার্টেড হয়ে গেল, তখন ও কিছু অল্টার্ড প্রোটিন এক্সপ্রেস করে, ঠিক আছে? যেগুলো তো নর্মালি সেল এক্সপ্রেস করে না। তো সেই যে অল্টার্ড প্রোটিনগুলো, তার যে অ্যান্টিজেন ফ্র্যাগমেন্ট তৈরি হয় সেগুলোও কিন্তু MHC1 এক্সপ্রেস করে। তো সিমিলারলি ক্যান্সার সেলকে কিল করারও ওয়ে হচ্ছে ওটাকে জাস্ট কিল করে দেওয়া, মেরে দেওয়া, মানে ওই যেই সেলটা আছে সেই সেলটাকে পুরোটা কিল করে দেওয়া। তো তাই জন্য যে কোনো সেলই ক্যান্সার সেলে কনভার্টেড হতে পারে, নিউক্লিয়েটেড সেলস, তাই জন্য যে কোনো নিউক্লিয়েটেড সেলস MHC1 কে এক্সপ্রেস করে, ঠিক আছে? এইভাবে মনে রাখবি জিনিসটা।
তোরা তো কেউ কার্টুন দেখিস না, নাহলে অন্য একটা ভাবে বলতাম। দেখিস তোরা কেউ কার্টুন, মানে অ্যানিমি দেখিস? হ্যাঁ হ্যাঁ নারুটো আমি দেখিস? ডোরেমন দেখি। হ্যাঁ আমি দেখেছি। নারুটো দেখেছিস? হ্যাঁ মনে আছে ইটাচি নিজের ক্ল্যানকে মেরে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ গ্রামকে বাঁচানোর জন্য, মানে কোনোহাকে বাঁচানোর জন্য। ওই সিমিলার কনসেপ্ট এখানেও। সাইটোটক্সিক টি সেল ওরকমই কাজ করে, নিজের সেলকে ওই কারণেই মানে যাতে পুরো অর্গানিজমটা বেঁচে থাকতে পারে। তার মানে এই যে বলছে না যে ক্যান্সার সেলস ডাউন রেগুলেট MHC1, ডাউন রেগুলেট মানে ও যেহেতু ক্যান্সার মানে যখনই অল্টার সেল কিংবা ক্যান্সার সেল হচ্ছে যেহেতু এটা নিজে কিল হয়ে যাচ্ছে সেই জন্য, তাই না? না, তুই আর একটা অন্য পয়েন্ট নিয়ে এলি, আমি ওইটা ঢুকতে চাইছিলাম না। তুই যেটা বলছিস সেটা হচ্ছে যে মানে ইনিশিয়ালি ক্যান্সার সেল যখন মানে ধর একটা সেল যখন অল্টার হচ্ছে, ইনিশিয়ালি ও ক্লাস 1 MHC থ্রু দিয়ে অল্টার প্রোটিনসগুলোকে এক্সপ্রেস করে, কিন্তু সেই স্টেজে যদি ও কিল্ড না হয় তখন ক্যান্সার সেলের একটা প্রপার্টি হচ্ছে ও ক্লাস 1 MHCকে ডাউন রেগুলেট করে। তখন আরেকটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স আছে আমাদের বডির, সেটা হয় থ্রু ন্যাচারাল কিলার সেলস। মানে তার আবার ডাউন জিনিস রেগুলেট করলে তো দাদা, ডাউন রেগুলেট করলে তো তার মানে হয়ে যাচ্ছে ক্যান্সার প্রলিফারেশন হবে, হবে, মানে সেলগুলো মরবে না তো। মরবে না তো, মানে সাইটোটক্সিক সেলস তো ওকে কিল করতে পারছে না তখন। তো তখন আমাদের একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স আছে, সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলস। ওর জিনিসটা আবার উল্টো, ন্যাচারাল কিলার সেলস ততক্ষণ একটা সেলকে কিল করে না যতক্ষণ ওই সেলটা ক্লাস 1 MHCকে এক্সপ্রেস করে। যেই ন্যাচারাল কিলার সেলস এমন একটা সেলকে খুঁজে পায় যে ক্লাস 1 MHCকে এক্সপ্রেস করছে না, তখন কিন্তু ওই সেলটাকে কিল করে দেয়। ঠিক আছে, মানে ও কোনো একটা সেলের সঙ্গে ইন্টারাক্ট করলে যদি ক্লাস 1 MHC থাকে তাহলে ওর মধ্যে একটা নেগেটিভ সিগন্যাল যায়, তো তাই জন্য ও সেলটাকে কিল করে না। যেই দেখে ক্লাস 1 MHCটা নেই, ওর ডিফল্ট মানে অ্যাক্টিভেশন মোডেও চলে যায় এবং সেলটাকে তখন কিল করে। এইটা হচ্ছে একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। তাহলে স্যার দাদা হ্যাঁ। এনকে সেল কি আরবিসি কেও মারতে পারে? না, এনকে সেলস আরবিসি কে মারে না, কারণ এখানে আরো একটা ব্যাপার আছে। বেসিক্যালি এনকে সেল যখন কোন একটা নিউক্লিয়েট সেলকে মারতে হয় তো তার আগে তার সঙ্গে অ্যাটাচড হতে হয়। তো একটা প্রোটিন আছে, মানে দুটো এনকে সেলের একটা প্রোটিন আর নিউক্লিয়েটেড সেলের একটা প্রোটিনের মধ্যে অ্যাটাচমেন্টটা হয়, সেটা আরবিসির থাকে না, তো তাই জন্য আরবিসিকে মারে না। আচ্ছা, আরবিসির যেটা হয় সেটা হচ্ছে আরবিসির হিমোলাইসিস হতে পারে, সেটা আবার হয় কমপ্লিমেন্ট সিস্টেম এর থ্রু দিয়ে। ঠিক আছে, ওকে। আচ্ছা, পৌলমি বললি না, তাহলে পৌলমির পরে কে আছে? পিনাকি। পিনাকে একটা খুব ছোট্ট কোশ্চেন জিজ্ঞেস করবো। পিনাকি বল যে ক্লাস 1 MHCর জন্য যে অ্যান্টিজেন প্রসেসিং হয়, ঠিক আছে, সেই অ্যান্টিজেন প্রসেসিংটা শুরু হয় কোথায় এবং কিভাবে? আছিস তো পিনাকি? দাদা কোশ্চেনটা আরেকবার বলবেন? কোশ্চেনটা হচ্ছে ক্লাস 1 MHCর যে অ্যান্টিজেন প্রসেসিং হয় MHCর জন্য, তো ওই অ্যান্টিজেন প্রসেসিংটা সেলের কোথায় হয়, মানে কোথায় শুরু হয় এবং কিভাবে শুরু হয়? পিনাকি তো কিছু বলছে না। আচ্ছা দাদা, প্রশ্নটা আরেকবার একটু রিপিট করো না।
কোশ্চেনটা হচ্ছে ক্লাস 1 এমএইচসির জন্য যে অ্যান্টিজেন প্রসেসিং হয় সেই অ্যান্টিজেন প্রসেসিংটা সেলের কোথায় স্টার্ট হয়, মানে কোন পোর্শনে স্টার্ট হয় এবং কিভাবে স্টার্ট হয়। আচ্ছা, পিনাকি যদি দাদা বলবো, হ্যাঁ পিনাকি যদি না বলে হ্যাঁ বলতে পারি স্বর্ণ। সাইটোপ্লাজমেই তো স্টার্ট হবে এবং ওই প্রোটিয়াজোমাল কমপ্লেক্সে কিউটিনাইজেশনের ফলে ভেঙে গিয়ে প্রথম স্টার্ট হবে, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা সঞ্চারী বল তাহলে এবার, তুই যেহেতু আগে বলেছিস তোকে একদম একটাই কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করছি। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে অর্ণব বললো না যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পেপটাইড ফ্র্যাগমেন্টসগুলো ঢুকবে, এই ঢোকার জন্য কি প্রসেস, মানে কিভাবে ঢোকে? সঞ্চারী আমি মানে শুনতে পাচ্ছি না কিছু কিন্তু। দাদা আসলে আমারও একটু প্রবলেম হচ্ছে, তুমি আরেকবার প্রশ্নটা বলো একটু। বললাম যে অর্ণব এক্ষুনি বললো যে ক্লাস 1 এমএইচসির জন্য যে অ্যান্টিজেন প্রসেসিং হয় সেটা শুরু হয় সাইটোপ্লাজমে, প্রোটিওজোম দিয়ে একটা প্রোটিন ধর মানে ফ্র্যাগমেন্টেড হলো, সেই ফ্র্যাগমেন্টগুলো বা পেপটাইডগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিভাবে এন্টার করে? তো ওগুলো তো ওই ট্রান্সপোর্টার থাকে, তার মাধ্যমে তো ট্রান্সপোর্ট হয় আমি যেটুকু জানি। হ্যাঁ ট্রান্সপোর্টারটার নাম কি? ওই ট্যাপ, টিএপি, ট্যাপ 1 2। তার মাধ্যমে তো হ্যাঁ ট্যাপ 1 2। হ্যাঁ তার মাধ্যমে ট্রান্সপোর্ট। হ্যাঁ এই ট্যাপটা কিন্তু কোশ্চেনে দেয়, আচ্ছা ঠিক আছে, ট্যাপটা মনে রাখবি, ঠিক আছে। ট্যাপটা কোশ্চেনে দেয়। আচ্ছা তথাগত, তথাগত শুনতে পাচ্ছিস? তথাগত একটু জানাস, মানে তো তোর কি মাইক্রোফোনে কিছু প্রবলেম রয়েছে এখনো? তুই একটু লিখে জানা তাহলে, ইন দ্যাট কেস আমি ত্রিশানীকে জিজ্ঞেস করব। আচ্ছা আমি ত্রিশানীকে জিজ্ঞেস করছি কোশ্চেনটা, তথাগত মিনওয়াইল যদি আই থিঙ্ক টাইপ করছে হয়তো। আচ্ছা ত্রিশানী তুই বল, এই যে ক্লাস 1 এমএইচসি মানে সেটা যে পেপটাইডের সঙ্গে অ্যাসেম্বল করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, তার জন্য তো কিছু স্যাপেরান্স লাগে, তো স্যাপেরান্সগুলোর নাম বল, মানে কটা স্যাপেরান এখানে কাজ করে এবং কি কি নাম? কটা স্যাপেরন তো জানি না, একটা তো হলো ক্যালনেক্সিন, আচ্ছা আর কি আছে, ক্যাল দিয়ে আর একটা নাম একটা আছে, ক্যাল রেটিকিউলিন, হ্যাঁ আর একটা, আর আরেকটা ট্যাপাসিন। আর একটা ক্যাপাসিন, তিনটে কাজ করে বেসিক্যালি। ঠিক আছে, মোটামুটি আমার সদস্য সংখ্যা শেষ। আমি এবার ওপেন কোশ্চেন করছি, যে বলতে পারবি বলবি। একটা দুটোই কোশ্চেন আছে। হ্যাঁ সেটা হচ্ছে যে ক্লিপ কি জিনিস? কি বললে? পেলাম না। ক্লিপ কি জিনিস? দাদা ওটা একটা পার্ট অফ দি ইনভ্যারিয়েন্ট চেন। কি করে তৈরি হয়?
হ্যাঁ, পার্ট অফ দ্য ইনভেরিয়েন্ট চেন তো আমি বুঝলাম, মানে ক্লিপটা তৈরি হয় কিভাবে? ওটা ইনভ্যারিয়েন্ট চেনটা ফ্র্যাগমেন্ট হয়ে তো ওই লাইসোজোমাল ইয়েতে ওরকম ভাবে। ঠিকই বলছিস। মানে তুমি কি করে অ্যাটাচ হয় জিজ্ঞাসা করছো? না, অ্যাটাচ তো ইনভেরিয়েন্ট চেন যখন এমএসসি ক্লাস 2 তৈরি হয় তখনই অ্যাটাচ হয়ে যায়। মানে ইনভেরিয়েন্ট চেন থেকে ক্লিপটা কিভাবে প্রডিউসড হয়, কখন প্রডিউসড হয় সেটা তাহলে যখন লাইসোজোমাল ওই ফ্র্যাগমেন্টেশন হয় হ্যাঁ, হয় মানে যখন যখন তখন বেসিক্যালি এন্ডোলাইসোসোমটা তৈরি হয় তখন হ্যাঁ লাইসোজোমাল যে কি বলে ওগুলোকে, এনজাইম, তারা পার্শিয়াল ডাইজেশন করে ইনভেরিয়েন্ট চেনে, এবং যে পোর্শনটা অ্যাটাচড থাকে তাকে আমরা ক্লিপ বলি। আচ্ছা, তোরা বেশ ভালো স্টুডেন্ট, তো ক্লিপ বলতে শুরুই করলি মানে এমএসসি ক্লাস 2 এর ক্লিপ বলে। তো আমাদের সময় যা সব ছেলেপুলে ছিল তো মাথার ক্লিপ বলে দিল। ঠিক আছে, তো এই যে ক্লিপটা সরে গিয়ে তো পেপটাইডটা ঢোকে, তো এইটাকে ফেসিলিটেট কে করে? ডিএম আর ইনহিবিট কে করে? ডিও HLA-DO। খুব ভালো, তোরা আগের জিনিসগুলো ভালোই পড়েছিস। ঠিক আছে, আমি এবার একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আচ্ছা, আমি প্রেজেন্টেশনটা অন করছি। দাদা হুম। বলছিলাম ফিজিওলজি নিয়ে অনেকগুলো ডাউট ছিল, ওগুলো একটু হ্যাঁ, ডিসকাস আমি করব। আসলে তখন সময় পাইনি, মানে নাহলে আমি ওগুলো ইয়ে করে দিতাম, অ্যান্সারই করে দিতাম। তো ফিজিওলজি ডাউটগুলো আমি লিখেই পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। আমি একটু এইটা শেষ করে নিই, কারণ ইমিউনোলজিটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা সাবজেক্ট, তো একটু আর কোশ্চেন অনেক আসে ডিবিটিতে, ওই জন্য আমি এটাকে ভালো করে করিয়ে নিতে চাইছি। ফিজিওলজি তোরা, আচ্ছা আমাকে একটা কথা বল, মানে অ্যানিম্যাল ফিজিওলজি বা হিউম্যান ফিজিওলজি রাদার, এখানে তোরা কতজন অ্যাটেন্ড করতে চাস? আগে নেটের কথাটা বল, নেটে কতজন অ্যাটেন্ড করতে চাস? যেটা করতে চাই। হ্যাঁ, চাই করতে। আচ্ছা, করতে চাস, ভালো কথা। আচ্ছা, অ্যানিমাল ফিজিওলজি সম্বন্ধে যারা করতে চাস তাদের কি রকম আইডিয়া, মানে আগে কতটা পড়েছিস বা কিছু? দাদা এই হরমোনাল ব্যাপারগুলো ওগুলো ঠিক আছে, হুম আর রিপ্রোডাকশন ওইগুলো, হুম ওই নিউরো ট্রান্সমিটার, ওই এমইপিপি এইসব ব্যাপারগুলো কিছু বুঝতে পারি না। আচ্ছা, তাতে এক্সক্রিটরি সিস্টেম আর হরমোনাল চ্যাপ্টারটা তাও মোটামুটি ঠিকঠাক, বাকিগুলো যেরকম নিউরো ট্রান্সমিটার যেগুলো বলে ওই জায়গাগুলো একটু ক্লিয়ার কনসেপ্ট দরকার আর কি। আচ্ছা। এবার দেখ, ডিবিটি আর সিএসআর এর দুটো মেজর ডিফারেন্স আছে এই ক্ষেত্রে। সিএসআর কি করে, সিএসআর কোনো সিলেবাসের মা বাবা নেই, অ্যানিম্যাল ফিজিওলজি মানে হিউম্যান ফিজিওলজি, যেখান থেকে যা খুশি কোশ্চেন করে, এবং ওরা ধরেই নেয় তোরা ফিজিওলজিতেই এমএসসি করেছিস, তো তাই জন্য যতটা টাফ কোশ্চেন হয় বেশিরভাগ সময়, মানে আমি এতদিন ধরে তো কোশ্চেন দেখছি, বেশিরভাগ সময় যতটা টাফ কোশ্চেন হয় দিয়ে দেয়, ঠিক আছে? এবং সেগুলো মানে যারা ফিজিওলজি নিয়েই পড়েছে, যেমন আমার বিএসসি ফিজিওলজি ছিল, আমাদেরও অনেক সময় অসুবিধা হতো ওই কোশ্চেনগুলোতে। তো আমি নেটের ক্ষেত্রে বলবো, তোরা ফিজিওলজি কিছু কিছু পোর্শন আমি দেখিয়েও দেবো এবং বলেও দেবো, সেগুলো পড়ে যাস। যদি মানে অ্যান্সার করতে পারিস তো ঠিক আছে, কিন্তু যদি কোনো কনফিউশন হয় ওগুলো কিন্তু ছেড়ে দিস, কারণ ফিজিওলজি কিন্তু খুব কমপ্লিকেটেড কোশ্চেন করে সিএসআই, এবং তার অ্যান্সারগুলো খুব মানে কাছাকাছি এবং কমপ্লিকেটেড হয়, তো ভুল হওয়ার চান্সেস বেশি থাকে।
ডিবিটির ক্ষেত্রে এখানে একটা ডিফারেন্স আছে। ডিবিটিতে কোশ্চেনগুলো সোজা হয়, কিন্তু ডিবিটিতে কিন্তু অ্যানিমাল ফিজিওলজি থেকে খুব একটা বেশি কোশ্চেন থাকে না, থাকে যেটা মানে এক্সেপ্ট নিউরোসায়েন্স, ঠিক আছে? নিউরোসায়েন্স থেকে প্রচুর কোশ্চেন থাকে, তাই জন্যই আমি তোদেরকে হোমওয়ার্কে ওই নিউরোসায়েন্সগুলোই দিচ্ছি, এবং ওর অ্যান্সারগুলো আমার এখনো দেওয়া হয়নি, আমি দিয়ে দেবো আজকালের মধ্যে। মানে মানে লেটেস্ট যেটা সেটা তো তোরা ট্রাই কর, ফ্রাইডে অবধি আগের দুটো দিয়ে দেবো। বাট ডিবিটিতে নিউরোসায়েন্স থেকে প্রচুর কোশ্চেন থাকে, মানে অ্যাটলিস্ট 10-12টা থাকে, এবং কোশ্চেনগুলো সোজা হয়। মানে তোরা যদি একটুখানিও নিউরোসায়েন্স বেসিক জিনিসটা একটু জেনে নিস, তোরা অ্যান্সার করতে পারবি, মানে ছোট ছোট কোশ্চেন হয় ডিবিটিতে। তাই জন্য আমি বলবো ডিবিটির জন্য তোরা নিউরোসায়েন্সের কিছু কিছু জায়গা আমি পড়িয়ে দেবো, সেগুলো পড়ে যাস। বাকি সিএসআইআর এর জন্য যদি তোরা অ্যানিমাল ফিজিওলজির কথা ভাবিস, এবং তোদের যদি অ্যানিমাল ফিজিওলজির ব্যাকগ্রাউন্ড না থাকে, আমি বলবো মানে ট্রাই টু অ্যাভয়েড। হ্যাঁ, যদি কমন কোশ্চেন মানে পারছিস মনে হচ্ছে, তাহলে অবভিয়াসলি অ্যান্সার করবি। যেমন তোরা বললি যে রিপ্রোডাকশন বা হরমোনাল সিস্টেমটা তোরা পড়েছিস, সেখান থেকে কোশ্চেন পেলে অ্যান্সার করতে পারিস। বাট আদারওয়াইজ যেমন ধর রেসপিরেশন থেকে অনেক কমপ্লিকেটেড মাঝে মাঝে কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? চেইন স্ট্রোক রেসপিরেশন দিয়ে দিল হয়তো, ওই ধরনের কোশ্চেন অ্যাটেন্ড করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? তো এটা আমার একটু বলার ছিল তোদেরকে। বাট নিউরোসায়েন্সটা আমি অ্যাটলিস্ট ডিবিটি স্ট্যান্ডার্ডে যতটা দরকার আমি মোটামুটি কভার করে দেব, ওটা নিয়ে প্রবলেম হবে না, ঠিক আছে? আর ডেভেলপমেন্টাল বায়োলজিটা আমি মার্চ মানে এই মাসের 3rd উইক থেকে স্টার্ট করব। ওকে, হ্যাঁ দাদা, ডেপ বায়োটা খুব দরকার। হ্যাঁ, ডেপ বায়োটা খুব দরকার। আর ডেপ বায়োটা আমি ট্রাই করব, মানে অ্যাকচুয়ালি প্রতীতি তো আই থিঙ্ক তোদের ইকোলজিটা শেষ করেছে, এবার ও এভলিউশনটা পড়াবে, তাই তো? হ্যাঁ, তো আমি ট্রাই করব যাতে ডেভেলপমেন্টাল বায়োলজিটা দুজনে মিলে পড়াতে পারি, মানে আমি কিছু পোর্শন পড়াবো, ও কিছু পোর্শন পড়াবে, যাতে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। বাট যেহেতু ওকে এখনো এভলিউশনটা শেষ করতে হবে, আমি জানি না ও কতটা তাড়াতাড়ি শুরু করতে পারবে ডেভেলপমেন্টাল বায়োলজি, সেটা দেখছি, সেটা আমাদের মধ্যে আমি কথা বলে নেব। বাট ডেভেলপমেন্টাল বায়োলজিটা অবভিয়াসলি আমি পড়াবো, কারণ ওখান থেকে অ্যাটলিস্ট নেটে তো অনেক কোশ্চেন আসে। আচ্ছা, ডেভেলপমেন্টাল বায়োলজি তোরা কেউ পড়েছিস এর আগে? আমি পড়েছিলাম, কিন্তু মানে এতগুলো প্রোটিনস এর নাম থাকে যে সব গুলে ঘেটে হয়েছে। হ্যাঁ, সে তো ডেভেলপমেন্টাল বায়োলজির তো ওটাই নিয়ম। ড্রসোফিলা ডেভেলপমেন্ট প্রত্যেকবার পরীক্ষা দিতে গেলে প্রত্যেকবার পরীক্ষার আগে একবার করে পড়ে যেতাম। হ্যাঁ, এমনিতে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং তো বটে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ দাদা, ডেট বায়ো থেকে এত মানে নেটে আমি এখনো কোনো কোয়েশ্চেন অ্যাটেন্ড করিনি, আমি যা করেছি অন্য পার্ট থেকেই করেছি, ডেট বায়ো থেকে হাত দিইনি, একটু আধটু যা করেছিলাম কাজে দেয়নি। না, আমি যেগুলো মানে এক্সামে আসবে যে যে জায়গাগুলো থেকে বা যে ধরনের কোশ্চেন আসে সেই হিসেবেই পড়াবো। কারণ ডেটবায়োতে অবভিয়াসলি আজে বাজে জিনিস পড়িয়ে লাভ নেই। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে তাই তো? একটুখানি আমাকে কেউ একটা বল। হ্যাঁ দাদা, হয়েছে। আচ্ছা, ঠিক আছে। দেখ, বি সেল ডেভেলপমেন্টের পরে যদি আমি চ্যাপ্টার ওয়াইজ যাই, তাহলে সাইটোকাইনস পড়, ঠিক আছে?
এবার সাইটোকাইন্স চ্যাপ্টারটা আমি এক্ষুনি শুরু করছি না, তার কারণ হচ্ছে সাইটোকাইন্স চ্যাপ্টারটা বেসিক্যালি পুরো ইমিউনোলজিটা যখন পড়া হয়ে যাবে তখন ওটার একটা জিস্ট তুই এখানে পেয়ে যাবি, যে কোন সাইটোকাইন্স কোথায় কাজ করে। সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টারেই কিছু না কিছু সাইটোকাইন্সের তোরা নাম পাবি এবং তাদের ফাংশনগুলো পাবি। পুরোটা হয়ে গেলে আমি একবার সাইটোকাইন্স চ্যাপ্টারে কী কী আছে আমি একবার দেখিয়ে দেবো, বাট এটা এক্ষুনি অতটা ইম্পর্টেন্ট নয়। আমি নেক্সট তার যে পরের যে চ্যাপ্টার সেটা শুরু করব, এবং সেটা বেশ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেমের ব্যাপারে কারোর কোনো বেসিক আইডিয়া আছে যে জিনিসটা কি? যে কোনো মানে এটা কি প্রোটিন, কিছু প্রোটিন ইনভলভ থাকে যেগুলো ব্যাকটেরিয়ার সেলগুলোকে মানে লাইসিসে হেল্প করে। আচ্ছা হ্যাঁ এটা ঠিক, মানে কোন একটা সেল লাইসিসে হেল্প করে ওরা। এবং ইনিশিয়ালি যখন ডিসকভার করা হয়েছিল তখন হিমোলাইসিসের থ্রু দিয়ে ওর ফাংশনটাকে দেখানো হয়েছিল। তো একটু আগেই বললাম যে আরবিসি যদি লাইসিস করানোর হয় তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম সেটা করতে পারে। ঠিক আছে, এবার আমাকে একটা জিনিস বল, মানে দেখি তোদের কি মনে হয়, এই কমপ্লিমেন্ট সিস্টেমকে কমপ্লিমেন্ট সিস্টেম কেন বলে? মানে এই কারণ কিনা একখানা কমপ্লিমেন্টের একখানা মলিকিউল রিয়াকশন স্টার্ট করলে, মানে বাইন্ডিং হলে, তখনও পর পর ক্যাসকেড অফ রিয়াকশন করতে থাকে, মানে পর পর মলিকিউলসকে অ্যাক্টিভেট করতে থাকে এন্ড ফাইনালি গিয়ে সেল কিলিং করে। মানে যে কোনো একটা কমপ্লিমেন্টের জন্য হয় না, ওটা অনেকগুলো কমপ্লিমেন্টস একসাথে পরপর রিয়াকশন করে তারপরে করে, আর তারপরে এটা হয়ে যাচ্ছে একা করে না, এটা আরেক মানে আমি বলতে চাইছি যে তুই যেটা বলতে চাইছিস সেটা মানে বুঝলাম আমি, মানে তুই জিনিসগুলো ঠিক বলেছিস, ফ্যাক্টসগুলো ঠিক বলেছিস, কিন্তু মানে সেই কারণে কি কমপ্লিমেন্ট সিস্টেম বলে জিনিসটাকে? আচ্ছা আমাকে একটা কথা বল, মানে কমপ্লিমেন্ট কথাটার মানে কি? কমপ্লিমেন্ট মানে আরেকজনকে হেল্প করা। হ্যাঁ, মানে কোনো একটা ফাংশনকে হেল্প করা বা ফস্টার করা, তাই তো? তো কমপ্লিমেন্ট সিস্টেমকে কমপ্লিমেন্ট সিস্টেম এই কারণে বলে যে আমাদের ইমিউনোলজির ধর পিলার্স যেগুলো, সেটা তো হচ্ছে মানে টি সেল, বি সেল এবং হিউমারাল রেসপন্স, সেটা হচ্ছে ইমিউনোলজির পিলার। কিন্তু তাকে হেল্প করে হচ্ছে এই যে কমপ্লিমেন্ট প্রোটিনস যেগুলো, তারা তাদেরকে হেল্প করে। মানে তারা না থাকলে যে মানে বি সেল টি সেল ফাংশন করতে পারবে না তা নয়, কিন্তু তারা থাকলে আরও বেটার ফাংশন করতে পারে। বা কিছু কিছু জায়গায় যেমন যদি টি সেল বি সেল অতটা ভালো ফাংশন না করতে পারে কোনো কারণে, তখন কমপ্লিমেন্ট সিস্টেম টেক ওভার করতে পারে। সেই জন্য এটাকে, যেহেতু এই সিস্টেমটা মানে ইমিউনোলজির যে মানে আদার যে সেলসগুলো, ইমিউন সেলসগুলো, তাদেরকে কমপ্লিমেন্ট করে, হেল্প করে, তাই জন্য এটাকে কমপ্লিমেন্ট সিস্টেম বলে। ঠিক আছে, তো এইটা ফাইনালি তৈরি হয় পলিসিনাইন কমপ্লেক্স। কি করে তৈরি হয় সেটাই আমরা দেখব। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেমের কতগুলো ফাংশন আছে সেগুলো একটু আগে বলে নিই, তারপরে আমি যাতে তোরা বুঝিস যে কমপ্লিমেন্ট সিস্টেমের কি ইম্পর্টেন্স, তারপরে আমি ওর মানে নিটিগ্রিটিটায় যাচ্ছি। ঠিক আছে, তো কমপ্লিমেন্ট সিস্টেমের বেসিক যে ফাংশন বা কমপ্লিমেন্ট প্রোটিনসের যে বেসিক যে ফাংশন, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে লাইসিস অফ সেলস। ঠিক আছে, লাইসিস অফ সেলস মানে ম্যামিলিয়ান সেল বা ব্যাকটেরিয়াল সেলস। ঠিক আছে, এগুলো করে। ভাইরাসের লাইসিসটা অতটা ইজি নয়, কিন্তু ভাইরাসেরও করতে পারে। বাট যাদের ধর সেল মেমব্রেন আছে, স্পেশালি মানে ম্যামিলিয়ান সেলস বা ব্যাকটেরিয়াল সেলস বা সেল ওয়াল আছে রাদার, তাদের কিন্তু লাইসিসটাই করতে পারে। কি করে করে সেটা আসবে একটু পরে। তারপরে হচ্ছে অপসোনাইজেশন। অপসোনাইজেশন কথাটার মানে হচ্ছে মানে ঘিরে ধরা বেসিক্যালি,
মানে একটা অ্যান্টিজেন আছে, তাকে কমপ্লিমেন্ট প্রোটিনস মানে কিছু কমপ্লিমেন্ট প্রোটিনস ওরা ঘিরে ধরে, ঠিক আছে, মানে ওর চারিদিকে বাইন্ড করে নেয়। এবং এতে সুবিধাটা কি হয় যে একটা অ্যান্টিজেন আরো বেশি মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সেলস বা ফ্যাগোসাইটোটিক যে সেলসগুলো তাদের কাছে আরো বেটার ভিজিবল হয়। মানে অ্যান্টিজেনকে ডাইরেক্টলি ফ্যাগোসাইটোটিক সেলসরা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে নিজের মধ্যে মানে নিয়ে নিতে পারে, ঠিক আছে। কিন্তু যদি অ্যান্টিবডি বা কমপ্লিমেন্ট প্রোটিন মেডিয়েটেড অপসোনাইজেশন হয়, তখন সুবিধাটা কি হয় যে ওই কমপ্লিমেন্ট প্রোটিনের এগেনস্টে রিসেপ্টর থাকে ফ্যাগোসাইটোটিক সেলসের মেমব্রেনে, তাহলে ও কমপ্লিমেন্ট প্রোটিনকে ইজিলি বাইন্ড করে এবং পুরো কমপ্লেক্সটাকে মানে কমপ্লিমেন্ট প্রোটিন আর অ্যান্টিজেন পুরো কমপ্লেক্সটাকেই ও তখন এনগালফ করে নেয়, ঠিক আছে, মানে ফ্যাগোসাইটোসিস করে নেয়। এইটা একটা ফাংশন। আর একটা হচ্ছে এই কমপ্লিমেন্ট সিস্টেমের কিছু প্রোটিনস বা তার কিছু পোর্শনস পরে দেখবি তারা কিনা বিভিন্ন রকম ইমিউন সেলসকে অ্যাক্টিভেট করতে পারে। তোরা একটা অলরেডি দেখলি যে বি সেলের ক্ষেত্রে যে অ্যাক্টিভেশনটা হয় তাতে C3d যে পোর্শন মানে কমপ্লিমেন্ট প্রোটিনটা বা C3 এর যে মানে একটা পোর্শন ডি পোর্শন যেটা সে কিন্তু এই বি সেলের অ্যাক্টিভেশনে হেল্প করে, ঠিক আছে। বি সেল কোরিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে সেই বি সেলের ফার্দার মানে আরো বেটার অ্যাক্টিভেশন করা। তো এরকম আরো কিছু এক্সাম্পল দেখতে পাবি তোরা চ্যাপ্টারটাতে। আচ্ছা, আর একটা হচ্ছে ইমিউন ক্লিয়ারেন্স। এবার ইমিউন ক্লিয়ারেন্স জিনিসটা মানে ওই অপসোনাইজেশনেরই একটা মানে ওয়ে পার্ট বলতে পারিস। মানে বেসিক্যালি আমাদের তো বিভিন্ন রকমের অ্যান্টিজেন স্প্লিন আর লিভারে থ্রু দিয়ে যখন পাস করে তখন ওখানের ওর যে ফ্যাগোসাইটোটিক সেলসগুলো স্প্লিন বা লিভারের তারা এনগালফ করে ডিগ্রেড করে। তো মানে কমপ্লিমেন্ট প্রোটিন যদি অলরেডি ওই অ্যান্টিজেনগুলোর সঙ্গে বাইন্ড করে থাকে তাহলে আরো বেটার ফ্যাগোসাইটোসিস হয় অ্যান্টিজেনগুলোর, ঠিক আছে। এর ছবি মানে ফিগারেটিভলি দেখিয়েছে যে কমপ্লিমেন্ট সিস্টেম টার্গেট সেলকে লাইজ করতে পারে। ব্যাকটেরিয়াকে ধর বাইন্ড করে আছে, তো কমপ্লিমেন্ট সিস্টেমের এগেনস্টে এই যে চাঁদের মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে মানে সেমি সার্কুলার যে জিনিস, এটা হচ্ছে রিসেপ্টর কমপ্লিমেন্ট সিস্টেমের এগেনস্টে। মানে সেই কমপ্লিমেন্ট প্রোটিন রিসেপ্টরে বাইন্ড করে পুরো জিনিসটা এনগালফড হয়ে যায়, ঠিক আছে। বা আরও কিছু কিছু ফাংশন করে। কমপ্লিমেন্ট প্রোটিনস ডিগ্রানুলেশনে হেল্প করে, বিভিন্ন সেলের মাস্ট সেলের করতে পারে, বা সেল বিভিন্ন ইমিউন সেলকে অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে। বা এই ইমিউন ক্লিয়ারেন্সটা ওই সিমিলার ব্যাকটেরিয়া বা কোনো একটা অ্যান্টিজেনের কে মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সকে অনেক সময় বাইন্ড করে কমপ্লিমেন্ট প্রোটিনস। তো পুরো জিনিসটা কমপ্লিমেন্ট প্রোটিন কমপ্লিমেন্ট রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে পুরো জিনিসটা এনগালফড হয়ে যায়, ঠিক আছে। এবার এই কমপ্লিমেন্ট প্রোটিনের যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফাংশন সেটা হচ্ছে সেল লাইসিস। সেটা হয় কিভাবে? এবার সেটা একটা ক্যাসকেডের থ্রু দিয়ে হয় এবং একটা প্রোটিন আর একটা প্রোটিনকে অ্যাক্টিভেট করে। সেটা কিভাবে করে সেটা আমরা দেখব। তো তার তিনটে পাথওয়ে আছে, ঠিক আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, যেটা মেজর পাথওয়ে বেসিক্যালি। একটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে, আর একটা হচ্ছে লেকটিন পাথওয়ে, ওকে। এবার আগে ক্লাসিক্যাল পাথওয়েটা দেখে নেব। এই ছবিটায় আমি এক্ষুনি আসবো না, এই ছবিটা আমি একটু পরে আসবো, ঠিক আছে। আগে আমরা দেখব এই ছবিটার ছবি। আচ্ছা, কমপ্লিমেন্ট প্রোটিনের যদি অ্যাক্টিভেশন দরকার হয় ক্লাসিক্যাল পাথওয়েতে যদি আমরা বলি, তাহলে কিন্তু শুরুটা হয় হচ্ছে অ্যান্টিবডির থ্রু দিয়ে। কীরকমভাবে? যে ধর অ্যান্টিবডি কোনো একটা ব্যাকটেরিয়ার সারফেসে বাইন্ড করেছে, ঠিক আছে, বা কোনো একটা মানে সেলের সারফেসে বাইন্ড করেছে। তো দুটো অ্যান্টিবডি যদি একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে থাকে, মানে কাছাকাছি থাকে,
তাহলে কি হয় যে এই যে কমপ্লিমেন্ট প্রোটিন 1, ঠিক আছে, C1, এটা একটু বড় প্রোটিন, এটা এলাবোরেট প্রোটিন, এর মানে কিউ সাব ইউনিট আছে আর আর এস সাব ইউনিট আছে। তো আর এসটা এরকম রিং এর মতো করে কিউবের যে মাল্টিমার এটাকে ঘিরে থাকে। এটা বেসিক্যালি আর এসটা বেসিক্যালি কিউয়ের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে, আর কিউটা বেসিক্যালি এর এটা মাল্টিমেরিক, তো এর অ্যাটলিস্ট দুটো মানে ইউনিটকে দুটো অ্যান্টিবডির সঙ্গে একসাথে অ্যাটাচড হতে হয়, ঠিক আছে। অ্যান্টিবডির যে এফসি রিজিয়ন মানে কনস্ট্যান্ট রিজিয়ন, তার সাথে দুটো অ্যান্টিবডির এফসি রিজিয়নের সাথে একসাথে যদি এই দুটো C1Q এর সাব ইউনিট অ্যাটাচড হয়, তখন এই C1টা অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে। এবার C1 কি করে, এবং এই কমপ্লিমেন্ট প্রোটিনসগুলো কিন্তু আবার নিজেরা প্রোটিয়েজ, ঠিক আছে। তো অ্যাক্টিভেশনটা কীভাবে হয়, একটা কমপ্লিমেন্ট আপস্ট্রিম কমপ্লিমেন্ট প্রোটিন তার ডাউনস্ট্রিম কমপ্লিমেন্ট প্রোটিনকে পার্শিয়ালি ইয়ে করে, ক্লিভ করে, ঠিক আছে। দুটো পোর্শনে ভেঙে দেয়, একটা পোর্শন মানে এই ক্লাসিক্যাল পাথওয়েতে পার্টিসিপেট করে, আর একটা পোর্শন আইদার ডিগ্রেড হয়ে যায়, নাহলে অন্য কিছু ইমিউনোলজিক্যাল ফাংশনে পার্টিসিপেট করে, ঠিক আছে। তো এই যে 1 যেটা, ঠিক আছে, C1 কি করে, এই C4 আর C2 কে ভাঙে, এবং এখানে একটু মানে ইনিশিয়ালি জিনিসগুলো একটু কমপ্লিকেটেড লাগবে, মানে C4B C2A এরকম সব নাম থাকবে, আস্তে আস্তে মানে ইয়ে হয়ে যাবে, মানে কি বলবো, ইউজড হয়ে যাবে জিনিসগুলোতে। তো এই C4 আর C2 কে ক্লিপ করলে C4B 2A একটা কমপ্লেক্স তৈরি হয়, ঠিক আছে। মানে ক্লিপ হওয়ার পরে এটা দুজন একসাথে হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে, যেটাকে বলে হচ্ছে C3 কনভার্টেজ। এবার C3 কনভার্টেজ কেন বলে, কারণ এই C4B2 বা C3 কনভার্টেজ কি করে, C3 কে পার্শিয়ালি ক্লিপ করে, ঠিক আছে। ক্লিপ করলে কি হয়, C3A বেরিয়ে যায় আর C3B এর সঙ্গে আবার অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে। অ্যাটাচ হলে কি হয়, এই C4B2A 3B হলো, এই পুরো জিনিসটা হচ্ছে C5 কনভার্টেজ, ওকে। এবং এখান থেকে জিনিসটা অ্যাম্পলিফাইড হয়। C5 কনভার্টেজ কি করে, C5কে C5B আর C5A তে ভেঙে দেয়। তো কি হলো, C5Bটা কি হলো, এটার সঙ্গে অ্যাটাচ হয়ে গেল, আর C5Aটা বেরিয়ে যায়, অন্য কিছু কাজ করে। এই C5B আর 4, 2, 3 আর 5 এরা কি করে, এরা ফাইনালি তারপরে এই এখান থেকে মানে এরা বেসিক্যালি C6 আর C7 এর সঙ্গে এই C5 এর অ্যাটাচমেন্টটাতে হেল্প করে, ঠিক আছে। এই জিনিসগুলো তখন ছেড়ে যায়, এই C5টা শুধু C6 C7 আর এর সঙ্গে প্রথমে অ্যাটাচ হয়। তো ফার্স্ট তৈরি হয় C5 6 7, দেন 8 আছে, ঠিক আছে। পুরোটা সিকোয়েন্সিয়ালি মানে নাম্বার অনুযায়ী হয়, এবং ওইভাবেই নাম্বারটা দেওয়া হয়েছে। তো একবার একটু বুঝে গেলে নাম্বারগুলো মানে মনে রাখাটা সহজ। তারপরে C8 এটার সঙ্গে অ্যাটাচ হয়। এই জিনিসটা কি হয়, এই জিনিসটা মেমব্রেনের মধ্যে ইনসার্টেড হয়ে যায়, ঠিক আছে। যখনই এটা মেমব্রেনের মধ্যে ইনসার্টেড হয়ে যায়, তখন এই C5 6 8 এ কি করে, এই কমপ্লেক্সটা একটা সিড হিসেবে কাজ করে বা নিউক্লিয়েশন সাইট হিসেবে কাজ করে। এটাকে অ্যাজ এ নিউক্লিয়েশন সাইট ধরে নিয়ে C9 এর পলিমারাইজেশন হয়, এবং C9 এর পলিমারাইজেশনের ফলে একটা চ্যানেল ক্রিয়েটেড হয়, ঠিক আছে। মেমব্রেনে বেসিক্যালি C9টা পলিমারাইজ করে একটা চ্যানেল ক্রিয়েট করে, এবং চ্যানেলটা অবভিয়াসলি চ্যানেল মানে হলো, এর মধ্যে দিয়ে মানে জিনিসপত্র আদান প্রদান হতে পারে। তো মলিকিউলস C9 এর মধ্যে দিয়ে বেরোতে বা ঢুকতে পারে,
এবং এই পুরো জিনিসটাই মানে C5b678 আর পলি C9 এই পুরো জিনিসটাকে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বলে। ঠিক আছে, এই যখনই এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা ফর্ম করে যায় তখন কি হয়, মানে যেহেতু সেলের মধ্যে এরকম বিভিন্ন জায়গায় এরকম পোর্স ক্রিয়েটেড হয়ে যায়, তো তখন কি হয়, সেলের মধ্যে প্রচুর পরিমাণে মানে ওয়াটার মলিকিউলস ঢুকে যায়। ঠিক আছে, ঢুকে সেলটাকে বার্স্ট করে দেয়। ঠিক আছে, বা বিভিন্ন রকম এনজাইমসও ঢুকতে পারে, যদি আশেপাশে এনজাইম সিক্রেটেড হয়, সেই এনজাইমসগুলো যদি সেলের মধ্যে ঢুকলে মানে সেলটার মানে বিভিন্ন রকমের হার্ম করতে পারে। বাট মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে এই পোর্সগুলো ক্রিয়েট হওয়ার পরে সেলের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার মলিকিউলস ঢুকে যায়, তো সেলটা বার্স্ট করে যায়। ওকে, এইটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে। এবং একটা জিনিস তোরা লক্ষ্য করে দেখবি, শুধু এই C2 ছাড়া বাকি কিন্তু সবই বি গুলো মানে এই ক্লাসিক্যাল পাথওয়েতে পার্টিসিপেট করছে, মানে C4b, C5b, C3b। শুধু 2 এর ক্ষেত্রে জিনিসটা 2a মানে নামটা রয়েছে, বাকি কিন্তু সবকিছু b, 4b, 3b, 5b। ঠিক আছে, এবার হচ্ছে অল্টারনেটিভ পাথওয়েটা কি। ঠিক আছে, অল্টারনেটিভ পাথওয়েটা কি রকম? অল্টারনেটিভ পাথওয়েটা হচ্ছে এই যে C3 এর কথা আমরা বলছিলাম, এই C3 কিন্তু মানে হ্যাঁ মানে C3 এর যে ক্লিভেজটা মানে এখানে বললাম ক্লাসিক্যাল পাথওয়েতে এই যে C4b আর 2a মিলে করে, এটা ছাড়াও কিন্তু C3 নিজে মানে হাইড্রোলাইজড হতে পারে। মানে ওই যে C3b আর C3a তে কনভার্সন হচ্ছে, সেই যে হাইড্রোলিসিসটা হচ্ছে পেপটাইড বন্ডের, সেটা কিন্তু ওই পার্শিয়াল ক্লিভেজটা স্পন্টেনিয়াসলিও হয়, কিন্তু সেটা খুব কম অ্যামাউন্টে হয়, খুব স্লোলি হয়। ঠিক আছে, এবং যদিও সেটা মানে হয় মানে আমাদের বডিতে, কিন্তু ম্যামেলিয়ান সেলসের যে সেল সারফেস তাতে মানে হাই লেভেল অফ সায়ালিক অ্যাসিড থাকে। ঠিক আছে, এই সায়ালিক অ্যাসিড কি করে, C3b কে বাইন্ড করে ওকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। ঠিক আছে, তো তাই জন্য ম্যামেলিয়ান সেলকে কিন্তু C3b অ্যাফেক্ট করতে পারে না এরকম স্পন্টেনিয়াসলি তৈরি হলেও। কিন্তু যদি ধর কোনো ব্যাকটেরিয়া ও ভাইরাসের বা ইস্ট সেল থাকে যার সেল সারফেসে সায়ালিক অ্যাসিড নেই, তার সেল সারফেসে গিয়ে কিন্তু এই C3bটা বাইন্ড করে যায়। ঠিক আছে, যখন বাইন্ড করে যায় এবং এই বাইন্ডিংটা স্টেবিলাইজ করে হচ্ছে একটা প্রোটিন মানে একটা সেরাম প্রোটিনের থ্রু দিয়ে, সেটা বলে ফ্যাক্টর বি, এবং তার জন্য Mg+2 লাগে। ঠিক আছে, তো এই ফ্যাক্টর বি মেডিয়েটেড যদি C3b স্টেবিলাইজেশন হয় কোনো একটা সেলের সেল সারফেসে, দেন কি হয়, এবার এই ছবিটায় দেখ, দেন এই C3 আর ফ্যাক্টর বি মিলে কি করে, ফ্যাক্টর ডি কেও মানে ইয়ে করে, মানে এর একটা ক্লিভেজ হয় এই বি এর, তো সেটা ডি হিসেবে বেরিয়ে যায়, এবং এই C3b আর ফ্যাক্টর বি। ঠিক আছে, তো কি হলো, এই C3b এর সঙ্গে ফ্যাক্টর বি বাইন্ড করলো, বাইন্ড করে এটার পার্শিয়াল ক্লিভেজ হয়ে ফ্যাক্টর ডি বেরিয়ে গেল, এবং C3b আর মানে ফ্যাক্টর বি এটা তখন কি হয়, এটা তখন অ্যাজ এ C3 কনভার্টেজ কাজ করে। ঠিক আছে,
ক্লাসিক্যাল পাথওয়েতে C3 কনভার্টেজ ছিল হচ্ছে C4B2A, এক্ষেত্রে C3 কনভার্টেজটা হচ্ছে C3B আর ফ্যাক্টর BB। এইটা যখনই তৈরি হয়ে যায় তখন কি হয়, এই C3 কনভার্টেজ আরও যে C3 রয়েছে আশেপাশে সেগুলোকে মানে পার্শিয়াল ক্লিভেজ করতে থাকে, C3B বানাতে থাকে এবং একটা অ্যাম্প্লিফিকেশন লুপ চলে তখন। কারণ যখনই C3B তৈরি হচ্ছে তখন ও আরও ফ্যাক্টর বিকে বাইন্ড করছে, আরও C3 কনভার্টেজ তৈরি হচ্ছে, এইভাবে অনেক অ্যামাউন্টে C3B তৈরি হয়। এবং যখনই C3B তৈরি হয়ে যাচ্ছে বাকি পাথওয়েটা কিন্তু মোটামুটি সেম, ঠিক আছে। এই ক্ষেত্রে C3B কি হয়, C5 এর সঙ্গে মানে C3B এই ফ্যাক্টর BB আর তার সঙ্গে আরেকটা C3B অ্যাটাচড হয়, তো এই পুরো কমপ্লেক্সটা তখন C5 কনভার্টেজ হিসেবে কাজ করে, ঠিক আছে। ক্লাসিক্যাল পাথওয়েতে যেটা ছিল C4B2A3B, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে বোঝ বা মনে রাখার চেষ্টা কর, কারণ এখান থেকে কোশ্চেনও আসে এবং জায়গাটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে। তাই জন্য একটু বারবার করে পড়বি তাহলে মনে থেকে যাবে। তো ক্লাসিক্যাল পাথওয়েতে C5 কনভার্টেজ ছিল হচ্ছে C4B2A3B। অল্টারনেটিভ পাথওয়েতে যেটা হয়, এই যে C3B ফ্যাক্টর BB তৈরি হলো, এটার সঙ্গে আরেকটা C3B জুড়ে যায়, জুড়ে C5 কনভার্টেজ তৈরি হয়। C5 কনভার্টেজ তৈরি হওয়ার পরে বাকি জিনিসটা সেম, যে C5 থেকে C5B তৈরি হয়, সেখান থেকে তার সঙ্গে 6, 7, 8 অ্যাটাচ হয় এবং তারপরে C9 পলিমারাইজেশন হয়, তারপরে মেমব্রেন এটা MSC যেটা তৈরি হয় সেটা হয়, ঠিক আছে। এই জিনিসটা মোটামুটি হলো হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে আর অল্টারনেটিভ পাথওয়ে। লেকটিন পাথওয়েটা কি? লেকটিন পাথওয়েটা একটু অন্যরকম, মানে শুরুটা একটু অন্যরকম, ঠিক আছে। লেকটিন পাথওয়েতে কি হয়, কিছু কিছু মানে এরকম মানে মাইক্রো অর্গানিজমস থাকে যাদের বেসিক্যালি মানে সেল সারফেসে অনেক পলিস্যাকারাইড থাকে, ঠিক আছে। লেকটিন পাথওয়েটা আমি দেখিয়ে দিই কোথায় আছে, সেখান থেকে পরে করতে পারিস। লেকটিন পাথওয়ে অরিজিনেটস উইথ হোস্ট প্রোটিন বাইন্ডিং টু মাইক্রোবায়াল সারফেসেস, ঠিক আছে। এবার এই জায়গাটা আমি পরে বলছি অ্যাকিউট ফেজ প্রোটিন কি ব্যাপার স্যাপার, ঠিক আছে। আচ্ছা, আগে আমি জিনিসটা বলে নিই। লেকটিন পাথওয়েতে কি হয়, যে আমাদের বডি যে সেল তাদের ম্যানোস বাইন্ডিং লেকটিন থাকে, মানে এটা একটা প্রোটিন বেসিক্যালি, ঠিক আছে। যেটা কি করে, যেটা ফরেন অর্গানিজমসের যে সারফেস তার যে পলিস্যাকারাইড তাতে বাইন্ড করে। বাইন্ড করলে কি হয়, এই MBL অ্যাসোসিয়েটেড প্রোটিয়েজেস আছে, ঠিক আছে, তাদেরকে MASP1 আর 2 বলে। এরা কি করে, এরা MBL এ বাইন্ড করে দেন, এবং বাইন্ড করলে এরা কি করে, C1 লাইক কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে। এবার C1 লাইক কমপ্লেক্স যখনই তৈরি করছে তখন কি হয়, ওই যে ক্লাসিক্যাল পাথওয়ের যে মানে ইনিশিয়েশনটা C1 থেকে দেন C1, C4 আর C2 কে ক্লিপ করলো, করে C3 কনভার্টেজ বানালো, সেই জিনিসটা শুরু হয়ে যায়, ঠিক আছে। তো ক্লাসিক্যাল পাথওয়েতে C1 নিজে কাজ করে, লেকটিন পাথওয়েতে এই MBL এর সঙ্গে যখন MBL অ্যাসোসিয়েটেড প্রোটিয়েজেস মানে অ্যাটাচ হয় তখন এই MASP1 আর 2 কি করে, C1 লাইক কমপ্লেক্স হিসেবে কাজ করে এবং বাকি পাথওয়েটা কিন্তু একদম সেম। তারপর এখান থেকে এই পুরো এই জিনিসগুলো আবার হতে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে তিনটে আলাদা আলাদা পাথওয়ে ফর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, ঠিক আছে। এবার একটা
কনসেপ্ট আছে, যেটা হচ্ছে এবার এই বিভিন্ন রকমের অর্গানিজমসের এখানে নাম দিয়েছে যাদের এই গ্লাইকোপ্রোটিন থাকে সারফেসে, যারা এই লেকটিন পাথওয়েটাকে অ্যাক্টিভেট করে, যেমন সালমোনেলা, লিস্টেরিয়া, নিসেরিয়া, এই ধরনের মাইক্রো অর্গানিজমসগুলো, বা ক্যান্ডিডা অ্যালবিকেন্স, এদের জন্য এই পাথওয়েটা অ্যাক্টিভেট হতে পারে। এবার এই যে এমবিএলটা, এটাকে অ্যাকিউট ফেজ প্রোটিন বলে। এবার অ্যাকিউট ফেজ প্রোটিন মানে শুধু যে এমবিএল তা নয়, অ্যাকিউট ফেজ প্রোটিনস অনেক, একটা গ্রুপ অফ প্রোটিনসকে অ্যাকিউট ফেজ প্রোটিন বলে। তার কারণ মানে যখন কোনো একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি হয়, যেমন ধর এই ক্যান্ডিডা অ্যালবিকেন্স ইনফেকশন হলো, তখন ধর একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স তৈরি হলো, তো তখন যেসব প্রোটিনস হাই অ্যামাউন্টে প্রডিউসড হয় তাদেরকে অ্যাকিউট ফেজ প্রোটিন বলে। তো এমবিএল ইজ ওয়ান সাচ, ঠিক আছে। তো এটার একটা পিকুলিয়ারিটি হচ্ছে যে নর্মালি C1-কে অ্যাক্টিভেট করার জন্য অ্যান্টিবডি দরকার হয়েছিল। তো দেখেছিলি যে দুটো অ্যান্টিবডি মলিকুল অ্যাটলিস্ট ক্লোজ ভিসিনিটিতে থাকলে সেল সারফেসের উপরে, তবেই C1 তাদের সঙ্গে বাইন্ড করে অ্যাক্টিভেট হয়। কিন্তু এই ক্ষেত্রে কোনো অ্যান্টিবডির কিন্তু দরকার হয় না। এক্ষেত্রে জিনিসটা পুরোটাই ইনেট ইমিউনিটির থ্রু দিয়ে চলে, ঠিক আছে। মানে ক্লাসিক্যাল পাথওয়েতে মানে ওটা একটা ইটস আ জাংশন বিটুইন মানে ইনেট ইমিউনিটি আর হিউমোরাল ইমিউনিটি, কারণ সেই ক্ষেত্রে অ্যান্টিবডি দরকার ছিল। আর লেকটিন পাথওয়েটা ইটস কমপ্লিটলি আ পার্ট অফ ইনেট ইমিউনিটি, কারণ এক্ষেত্রে কোনো অ্যান্টিবডির দরকার হয় না, ডাইরেক্টলি কিন্তু কমপ্লিমেন্ট সিস্টেম মানে অন্যভাবে অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে। ইভেন অল্টারনেটিভ পাথওয়েতেও মানে অ্যান্টিবডির কোনো দরকার হয় না, সেক্ষেত্রেও জিনিসটা অন্যভাবে হয়। আচ্ছা, এবার এটা তো তিনটে পাথওয়ে দেখাচ্ছে যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সে কনভার্জ করে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা তারপরে ফর্ম করে। আমি আগেই বলে দিয়েছি জিনিসটা। এবং এটা একটা পোর ক্রিয়েট করে, 10 অ্যামস্ট্রং ডায়ামিটারের একটা পোর ক্রিয়েট করে, ঠিক আছে। সরি, এই C5B678টা একটা 10 অ্যামস্ট্রং ডায়ামিটারের পোর ক্রিয়েট করে, যেটা কিন্তু রেড ব্লাড সেলকে লাইস করে দিতে পারে, ঠিক আছে, বাট নট সাফিসিয়েন্ট ফর নিউক্লিয়েটেড সেলস। তো নিউক্লিয়েটেড সেলসের লাইসিসের জন্য ফার্দার C9-এর যে পলিমারাইজেশনটা সেটা দরকার হয়, এবং সেটা যখন C9 পলিমারাইজেশন হয় তখন ফাইনালি একটা 70 to 100 অ্যামস্ট্রংয়ের একটা ফাংশনাল পোর ক্রিয়েট করে, যেটা বিভিন্ন মানে বেসিক্যালি ওটা থ্রু দিয়ে ইলেকট্রোলাইট লস হতে পারে, বা এই যে বলেছিলাম জল ঢুকে যায়, মানে ইনফ্লাক্স অফ ওয়াটার হয়, ইনফ্লাক্স অফ ওয়াটার হলে সেলটা লাইস করে যায়, বা সেলের যে এসেনশিয়াল আয়ন্সগুলো সেগুলো সেল থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। তো সেলটার ফাংশন করতে পারে না। তো এত ডিটেলে না মনে রাখলেও চলবে যে 70 to 100 অ্যামস্ট্রংয়ের পোর ক্রিয়েট করে, আমি জাস্ট এমনি একটু বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। এবার এইটা হলো কমপ্লিমেন্ট সিস্টেমের মেন জিনিসটা, যে মানে কমপ্লিমেন্ট সিস্টেম জিনিসটা কি এবং সেটা কিভাবে ফাংশন করে। এরপরে যে জিনিসটা আসবে সেটা কয়েকটা ছোট ছোট জিনিস আসবে, ছোট ঠিক না, মানে ছোট ওইভাবে বলা উচিত না, মানে কি বলবো, মানে সেগুলো বেসিক্যালি কম পড়তে হবে সেই হিসেবে বলতে হয়েছে। মানে সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট সিস্টেম কীভাবে রেগুলেটেড হয়, অবভিয়াসলি মানে যে কোনো একটা সিস্টেম রেগুলেটেড হয় আমাদের বডিতে, তো কমপ্লিমেন্ট সিস্টেম কীভাবে রেগুলেটেড হয়। তারপরে হচ্ছে যে কমপ্লিমেন্টের সিস্টেমের যখন অ্যাক্টিভেট হচ্ছে তখন দেখলি কিছু কিছু ছোট ছোট পোর্শন মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করাতে হেল্প করছে না, তারা আমি বললাম বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে অন্য ফাংশন করে, ঠিক আছে। তো
তো সেই স্মল ফ্র্যাগমেন্টসগুলোর কি ফাংশন, আর একটা হচ্ছে যে এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে, সেটা হচ্ছে মাইক্রো অর্গানিজমসটা কি কি মানে ওয়ে ইউজ করে কমপ্লিমেন্ট সিস্টেমকে ইভেড করার জন্য, ঠিক আছে? সেই জিনিসগুলো একটু ওদেরকে পড়তে হবে। এবং এই চার্টটা একটা একটু ডন্টিং একটা চার্ট, প্রোটিনস দ্যাট রেগুলেট কমপ্লিমেন্ট সিস্টেম। এটা একবারে মুখস্থ হবে না, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু মানে এখান থেকে একটা দুটো কোশ্চেন অনেক সময় আসে, তো তোরা ট্রাই করিস যতটা সম্ভব মানে এটাকে মনে রাখার। তো তাই জন্য অল্প অল্প করে পড়বি, মানে এখানে ধর তিনটে ছটা, তিনটে নটা, দুটো 11টা প্রোটিনের নাম দেওয়া আছে, ঠিক আছে? তিনটে করে মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? এই C1 ইনহিবিটর, 4B বাইন্ডিং প্রোটিন আর ফ্যাক্টর H। এবার দেখ 4B বাইন্ডিং প্রোটিনটা দেবে না, কারণ কি ও তুই নাম থেকেই বুঝতে পারছিস যে 4B প্রোটিনটাকে বাইন্ড করে ইনঅ্যাক্টিভেট করে। C1 ইনহিবিটর দেবে না, কারণ নাম থেকেই বুঝতে পারছিস যে C1কে ইনহিবিট করে মানে ওর ফাংশনটাকে ইনহিবিট করে। দেবে কীরকম, দেবে হচ্ছে ধর ফ্যাক্টর H, ঠিক আছে? ফ্যাক্টর H দেবে কাকে ব্লক করে, ব্লকস ফরমেশন অফ C3 কনভার্টেজ বাই বাইন্ডিং টু C3b। তাহলে ফ্যাক্টর H কি হয়, C3b কে বাইন্ড করে যেহেতু এটা অল্টারনেটিভ পাথওয়ে, তাই জন্য C3 কনভার্টেজ যেটা তৈরি হচ্ছিল, মানে C3b আর ফ্যাক্টর B বাইন্ড করে সেই মানে ফরমেশনটাকে ও ইনহিবিট করে। তো এটা দিতে পারে, যেমন ফ্যাক্টর H দিতে পারে, ফ্যাক্টর I দিতে পারে, বা S প্রোটিন দিতে পারে। এই ধরনের যে নেমগুলো আছে সেগুলো দিতে পারে। তো C4b দেবে না, C1 দেবে না, এইগুলো জেনারেলি দেবে না, মানে দিলে ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। তো তিনটে করে প্রোটিনের নাম মনে রাখার চেষ্টা করে এবং তারা কাকে ইনহিবিট করে সেটা মনে রাখার চেষ্টা করে, তাহলেই হবে। কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, একটা অ্যাটলিস্ট দিয়ে দেয় ডিভিটিতে, ঠিক আছে? এবং রেগুলেশন অফ কমপ্লিমেন্ট সিস্টেম মানে এটাই, বিভিন্ন রকমের এই ইনহিবিটরি প্রোটিনসগুলো আছে, এরা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের কোনো একটা স্টেজে কোনো একটা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে হোল জিনিসটাকে ইনহিবিট করে, ঠিক আছে? যেমন ধর হোমোলোগাস রেস্ট্রিকশন ফ্যাক্টর HRF বা মেমব্রেন ইনহিবিশন অফ রিঅ্যাক্টিভ লাইসিস MIRL। তো HRF আর MIRL যেমন কি করে, HRF দিয়ে দিতে পারে ও বেসিক্যালি এই C5, 6, 7, 8 এর সঙ্গে C9 এর যে বাইন্ডিং সেটাকে ব্লক করে। তাহলে কি হয়, ফাংশনাল যে পোরটা মানে 70 to 100 অ্যাংস্ট্রমের যে পোরটা ক্রিয়েট হয়েছিল C9 পলিমারাইজেশনের থ্রু দিয়ে, সেটাকে ইনহিবিট করে। তো সেই কারণে মানে ফাংশনাল পোর ক্রিয়েট হয় না, তো কমপ্লিমেন্ট সিস্টেম প্রপার যে ফাংশনটা সেটা করতে পারে না। তো এইটা একটু তোরা পড়বি, মানে এখানে আর আলাদা করে আমার কিছু বোঝানোর নেই। এখানে ফিগার দিয়েও আছে, মানে টেবিলটাই ফিগার দিয়ে করা আছে, ঠিক আছে? যেভাবেই তোরা মুখস্থ করতে চাস না কারণ এটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার হচ্ছে বায়োলজিক্যাল কনসিকুয়েন্স অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। অলরেডি তোরা একটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কীভাবে হয় দেখার সময় দেখলি, মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি হয় যেটা ব্রড স্পেকট্রাম সেলকে লাইজ করতে পারে থ্রু ইনফ্লাক্স অফ ওয়াটার, ঠিক আছে? বাট এর আরও অন্যান্য অনেক কটা ফাংশন আছে কমপ্লিমেন্ট সিস্টেমে, সেগুলো আমরা এবার একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি একটা ছোট ব্রেক নিচ্ছি 5-7 মিনিটের, তারপরে আমি আবার বাকি পোর্শনটা মানে বলছি কি হয়। তোরা মানে থাকতে পারিস বা লিভও করতে পারিস, 5 মিনিট পরে আবার জয়েন করবো, 5 বা 7 মিনিট পরে।